হ্যালো এভরিওয়ান, আফটার ব্রেক সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং শুনতে পাচ্ছ। একজন একটা কমেন্ট করছিল যে ভাইয়া যখনই মনোযোগ দিয়ে পড়তে বসি তখনই হচ্ছে ঝামেলা বাজে। ব্যাপারটা তাই, যেদিন প্ল্যান করবা যে খুব মনোযোগ দিয়ে পড়বা ওই দিনই ঝামেলাটা বাজে, ঠিক আছে? সো আশা করি এখন অনেকক্ষণ যাবত আর কোনো ঝামেলা দিবে না। সো আমরা ঠিক আছে, সো আবার শুরু করতে পারি। সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই প্রবলেমটা আসলে আমি সলিউশন একদমই খুঁজে পাচ্ছি না, মানে কেন এরকম হচ্ছে। এটা কি ক্যাবলের সমস্যা? আমি ক্যাবল চেঞ্জ করেও দেখছি, সব কিছু চেঞ্জ করে দেখছি, সব সেটিংস চেঞ্জ করে দেখছি, তবুও বুঝতেছি না কেন হচ্ছে। বিশেষ করে মানে আমার আজকে ক্লাসের আগে এটা ঠিক করে ফেলতাম, বাট বিকেলে ক্লাস থাকার কারণে আমি আর কি যাইতে পারি না শপে। সো আগামীকালকে সকালে আমি এই ক্যামেরাটা নিয়ে যাব, যদি চেঞ্জ না হয় নতুন ক্যামেরা নিয়ে আসবো। সো আগামীকালকের ক্লাসে আশা করি এরকম কিছু হবে না, ঠিক আছে? সো আজকের ক্লাসের জন্য একটু কষ্ট করে আমরা ক্লাসটা নিয়ে নিই, ঠিক আছে? সো আজকের ক্লাসের জন্য একটু আমরা মানে দুই পাশ থেকে একটু কোঅপারেট করি, ওকে? ঠিক আছে, আজকের ক্লাসের জন্য ভাইয়াকে একটু কোঅপারেট করো। যদি সামহাও, আল্লাহ না করুক এরকম কিছু হয়, যদি সামহাও ক্লাসটা স্টপ হয়ে যায়, আমরা আবার 1-2 মিনিটের মধ্যেই স্টার্ট করব, ঠিক আছে? অ্যান্ড ক্লাস শেষে আমি আবার পুরো ভিডিওটা একটা ভিডিও বানিয়ে তোমাদের ফেসবুকে পোস্ট করে দিব, যেন যারা ফেসবুকে ক্লাস করো তোমরা যেন একটা টানে 11টা করতে পারো, এবং সেটা সারা জীবনও আর ডিলেট হবে না। লাইভগুলো তো ডিলেট হয়ে যায়, সো সেটা যেন আর ডিলেট না হয়, সেজন্য একসাথে মার্চ করে আমি কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দিব, ঠিক আছে? বলো সবাই ডিল। আজকের ক্লাসের জন্য একটু ভাইয়ের সাথে কোঅপারেট করো। আমি জানি এটা খুবই তোমাদের জন্য যেরকম ডিপ্রেসিং, আমার জন্য আরও বেশি ডিপ্রেসিং। আমার বারবার স্টার্ট দিতে হচ্ছে, খুবই প্যাচাল, আসলে ক্লাসের ফ্লোটাই নষ্ট হয়ে যাচ্ছে। সো আজকে একটু কষ্ট করে আমরা পড়ে ফেলি। দুই পাশ থেকে এফোর্ট থাকলে আসলে ওই এনার্জিটা থাকলে এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? যখনই ক্লাসে আসবো সেম ফ্লোতে আবার আগের মতো শুরু করবো আমরা সবাই। দুই পাশের এনার্জিটা হচ্ছে মাস্ট, ওকে? ঠিক আছে, ডিল ডান। সো সবাই রেডি অ্যান্ড ডিল ডান। অ্যান্ড আজকের ক্লাসে আমাদের এই ডিলটা থাকলো তোমাদের সাথে আমার, ঠিক আছে? আগামী ক্লাসের আগে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? আগামী ক্লাসের আগে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় চেষ্টা করবো 1 মিনিটের মধ্যে আবার লাইভে চলে আসতে। একটু ওয়েট করবা, দেখবে যে আবার ভাইয়া চলে আসছি। আর ভিডিওটা মার্চ করে আমি একসাথে তোমাদেরকে আবার দিয়ে দিব। সো ফেসবুকে তোমরা একসাথেই পাবা, সমস্যা নেই, ঠিক আছে? সো আমাদের 2 টাইপের সেমিকন্ডাক্টর ছিল, দুইটাই অবিশুদ্ধ। অবিশুদ্ধ আমরা বানাইছি, এরকম 3 যোজি হইতে পারে এবং 5 যোজি দিয়ে ডোপিং করতে পারি, ঠিক আছে? 5 যোজি মৌল দিয়ে আমরা ডোপিং করতে পারি, ঠিক আছে? 5 যোজি মৌল দিয়ে আমরা ডোপিং করতে পারি। বলো তো অনেকগুলা 3 যোজি দিয়ে ডোপিং করলে কি থাকবে? অনেকগুলা কি থাকবে? অনেকগুলা হোল থাকবে, অনেকগুলো ফাঁকা জায়গা থাকবে, তাই না? বলো তো অনেকগুলো ফাঁকা জায়গা থাকবে। অনেকগুলা 5 যোজি দিয়ে ডোপিং করলে কি থাকবে? অনেকগুলা ইলেকট্রন থাকবে, অনেকগুলা ইলেকট্রন থাকবে, অনেকগুলা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? অনেকগুলা ইলেকট্রন, অনেকগুলা ইলেকট্রন, অনেকগুলা ইলেকট্রন, অনেকগুলা ইলেকট্রন, ঠিক আছে? অনেকগুলা ইলেকট্রন এই জায়গাতে থাকবে, ঠিক আছে? তাইলে আমরা যদি একটা জিনিস লিখি যে পি টাইপের জন্য মেজরিটি চার্জ ক্যারিয়ার, একটা কথা আছে মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে কোন ক্যারিয়ারটা, এই ইলেকট্রনও তো চার্জ ক্যারি করে, সে তাকে বলা হয় চার্জ ক্যারিয়ার। যে চার্জ ক্যারি করে তাকে বলা হয় চার্জ ক্যারিয়ার। সো ইলেকট্রনও তো চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? হোলও চার্জ ক্যারিয়ার। কেমনে চার্জ ক্যারিয়ার একটু পরে পড়বো, হোল কেমনে চার্জ ক্যারি করে। সো এই জায়গাতে পি টাইপে মেজরিটি কোনটা বলো তো? মেজরিটি মানে কোনটা সবচেয়ে বেশি বলো তো? মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? পি টাইপে হচ্ছে হোল বেশি। আর আমি যদি এন টাইপের কথা বলি, যে আমার এন টাইপে কি বেশি বলো তো? এন টাইপে মেজরিটি কোনটা? এন টাইপে মেজরিটি হচ্ছে ইলেকট্রন। এন টাইপে অনেক বেশি পরিমাণে ফ্রি ইলেকট্রন আমার এই জায়গাতে থাকে। ক্লিয়ার? এই তো, ভেরি গুড, বুঝে গেছো। কিন্তু তার মানে এই না যে পি টাইপে ইলেকট্রন থাকে না। পি টাইপেও 1-2টা ইলেকট্রন থাকতে পারে, মানে পি টাইপেও 1-2টা আমরা পঞ্চযোজি দিয়ে ডোপিং করতে পারি, ঠিক আছে? থাকতে পারে, খুবই অল্প পরিমাণে। এই কারণে এটাকে বলা হয় মাইনরিটি, ঠিক আছে? কম থাকে। সো মাইনরিটি কোনটা বলো তো? পি টাইপে মাইনরিটি থাকে হচ্ছে ইলেকট্রন, মেজরিটি হোল, আর বাকিটা হচ্ছে মাইনরিটি। এন টাইপে মেজরিটি থাকে ইলেকট্রন, মাইনরিটি কোনটা বলো তো? 1-2টা তোমার হোল থাকে এই জায়গাতে, মাইনরিটি হোল থাকে, ঠিক আছে? মাইনরিটি সংখ্যক হোল থাকে। তাইলে ব্যাপারটা বুঝলাম। আমাদের সেমিকন্ডাক্টর বিশুদ্ধ হয়, এটাকে অবিশুদ্ধ করি, অবিশুদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। এই ডোপিংটা আমরা 2 টাইপে করতে পারি, একটা ত্রিযোজি মৌল দিয়ে, একটা পঞ্চযোজি মৌল দিয়ে। ত্রিযোজি দিয়ে ডোপিং করলে আমরা বলি পি টাইপ, পঞ্চযোজি দিয়ে ডোপিং করলে আমরা বলি এন টাইপ। পঞ্চযোজি দিয়ে ডোপিং করলে আমরা পাই হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর ত্রিযোজি দিয়ে ডোপিং করলে আমরা পাই হোল, ঠিক আছে? পঞ্চযোজি মৌল কোনগুলা? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, একদম ঠোঁটের মধ্যে থাকতে হবে। ত্রিযোজি মৌল কোনগুলা? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ঠিক আছে? ডান। এতটুকু সবাই বুঝছি বলো, এতটুকু সবাই বুঝছি বলো তো? ইয়েস অর নো? এতটুকু সবাই বুঝছি? তাহলে দেখো বোর্ডের অনুধাবন
অনুধাবন কি কি আসে? ডোপিং কেন করা হয় বলো তো? ডোপিং কেন করা হয়? ডোপিং করার মেইন কারণ কি? ডোপিং করার মেইন কারণ হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে অবিশুদ্ধতা আনা, অবিশুদ্ধতা আনা এবং তার পরিবাহীটাকে বা পরিবাহিতার যে ধর্মটা, পরিবহন করার যে ধর্মটা, সেটাকে কন্ট্রোল করার জন্য। যত বেশি আমরা ডোপিং করব তত বেশি মুক্ত ইলেকট্রন পাবো বা মুক্ত হোল পাবো, তত বেশি আমাদের চার্জ ক্যারিয়ার পাবো, যেটা আমাদের তড়িৎ প্রবাহ করতে হেল্প করবে। তার মানে যত বেশি ডোপিং করব সে অনুযায়ী আমাদের তড়িৎ পরিবহন হবে। মেইনলি ডোপিং আমরা করি তড়িৎ প্রবাহকে কন্ট্রোল করার জন্য। বলো, গুছিয়ে লিখতে পারবো না সবাই? যেহেতু খ নম্বরের প্রশ্ন। ডোপিং তড়িৎ পরিবাহিতার জন্য সহায়ক। বলো, ব্যাখ্যা করতে পারবো না? মানে একই জিনিস, ডোপিং যত বেশি করবা তোমার চার্জ ক্যারিয়ারগুলো তত বাড়বে, যেটা দিয়ে তোমার ইলেকট্রন দিয়ে তোমার বা হোল দিয়ে তোমার ওই পুরো জিনিসটা পরিবাহিত হবে বা তোমার কারেন্টটা পরিবাহিত হবে। হোল দিয়েও পরিবাহিত হতে পারে, একটু পরে দেখবো আমরা সেটা। ডোপিং কিভাবে অর্ধপরিবাহী তড়িৎ প্রবাহিতাকে প্রবাহিত করে? তিনটা একই প্রশ্ন, তিনটা একই প্রশ্ন, একই উত্তর, জাস্ট একটু আলাদা জিনিস, মানে জাস্ট প্রশ্নটা আলাদা, উত্তর একই, জাস্ট প্রশ্নটা আলাদা। তারপর পি টাইপ অর্ধপরিবাহীর আধান বাহক হোল ব্যাখ্যা করো। বলো তো, পারবা না? পি টাইপ অর্ধপরিবাহীর আধান বাহক হোল ব্যাখ্যা করতে পারবা না? আমরা জানি সেমিকন্ডাক্টরে পি টাইপ অর্ধপরিবাহী বলে যখন তার মধ্যে ত্রিজুতি দিয়ে আমরা অবিশুদ্ধটা করি, তখন তাকে বলা হয় পি টাইপ। তো সেখানে একটা করে ফাঁকা জায়গা থাকে যেটাকে বলি হোল। অবশ্যই এটা ব্যাখ্যা করার সময় কি আঁকবা বলো তো? চিত্র মাস্ট। সবগুলোর মধ্যে তুমি যদি চিত্র দাও, ভাই এই যে ডোপিং করছে না, এই ডোপিং এর প্রশ্নের মধ্যেও তুমি যদি এই চিত্রটা দাও, ফুল নাম্বার তোমার 2 কি আটকাইতে পারবে না, ঠিক আছে? সো খ নাম্বারে চেষ্টা করবা, হয় তুমি পয়েন্ট আকারে লিখবা অথবা চিত্র দিবা, তোমার মার্কস কেউ মিস করতে পারবে না। সো ডোপিং এরটাতেও চিত্র আঁকবা এবং তোমার যেই প্রশ্নটা ছিল এবং তোমার একটা জিনিস কি ছিল যে তোমার পি টাইপ অর্ধপরিবাহীর আধান বাহক ব্যাখ্যা করো, এটার মধ্যে পি টাইপের চিত্রটা তুমি আঁকবা। কি কি দিয়া কি কাজ করছো, ঠিক আছে? বলো, পারবা? এখন এর পরের প্রশ্নটা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা অ্যাডমিশনে আসে, যে পি টাইপ এন টাইপ তড়িৎ নিরপেক্ষ কিনা। বলো তো, এন টাইপ সেমিকন্ডাক্টর এটা কি নেগেটিভ আধানযুক্ত কিনা? বলো তো, এটা কি নেগেটিভ আধানযুক্ত কিনা? নেগেটিভ আধানযুক্ত কিনা? ইয়েস অর নো? নেগেটিভ আধানযুক্ত। এটা কি চার্জিত? এটা কি চার্জিত? মানে নেগেটিভ চার্জ যুক্ত কিনা? আমার কথা বুঝছো? চার্জ যুক্ত কিনা? আমরা জানি না চার্জ থাকলে কেমন হয়, ক্যালসিয়াম 2+, তারপর ক্লোরিন মাইনাস, এরকম চার্জ যুক্ত কিনা? উত্তর হচ্ছে না, এটা নিউট্রাল। এটা হচ্ছে বোঝার ব্যাপার, এটা হচ্ছে বোঝার ব্যাপার। এটা আসলে তড়িৎ নিরপেক্ষ, এরা দুইজনই তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এরা কেউ পজিটিভও না, এরা কেউ নেগেটিভও না। দেখো, পি টাইপও নিউট্রাল, এন টাইপও নিউট্রাল। তার মানে পি টাইপ বা এন টাইপ দুইজনই কি বলতো? নিরপেক্ষ। কেউ কিন্তু পজিটিভ বা নেগেটিভ না, খেয়াল রাখবা, কেউ কিন্তু পজিটিভ বা নেগেটিভ না। এটার কারণটা কি ব্যাখ্যা করতেছি। আমরা পজিটিভ নেগেটিভ কখন হয় বলতো? একটা যৌগ, মনে করো এটা এম যৌগ, এটা কখন পজিটিভ চার্জ যুক্ত হয়? যখন সে ইলেকট্রন ছেড়ে দেয়, তার থেকে যখন ইলেকট্রন বের হয়ে যাবে। তার মানে এখান থেকে যখন ইলেকট্রন বের হয়ে যাবে, একটা ইলেকট্রন বের হয়ে যাবে, মানে প্রোটন আর ইলেকট্রন সংখ্যার তারতম্য দেখা দিবে, তখনই সেটাকে আমরা বলবো চার্জিত। ইয়েস অর নো? ইয়েস, বলো ইয়েস অর নো? যখন তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে তারতম্য দেখা দেয় তখনই আমরা বলি চার্জিত। যখন বাইরে থেকে একটা ইলেকট্রন আসে তখনও প্রোটন ইলেকট্রনের তারতম্য দেখা দেয়, তখন আমরা বলি চার্জিত। আমাকে বলো, আমাদের যে বিশুদ্ধ সিলিকনটা ছিল, বলো তো সেখানে চার্জের তারতম্য ছিল কিনা? একটা পরমাণুর যতগুলা প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে না, বলো তো ইয়েস অর নো? তাই না? তার মানে যখন বিশুদ্ধ ছিল, এখানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান ছিল কিনা? ইয়েস, ইয়েস, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান ছিল, তার মানে সেটা নিউট্রন ছিল, নিউট্রাল ছিল। এখন আমি যদি একটা বাইরে থেকে একটা ফসফরাস আনি, পঞ্চযোজী মৌল আনি, তাইলে একটা ইলেকট্রন ফ্রি পাবো। বাট কথা হচ্ছে, আমি যে বাইরে থেকে ফসফরাস পদার্থটা আনতেছি, ফসফরাস আনার সাথে সাথে ফসফরাসে তো প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে জাস্ট যন্ত্রটা এই জায়গা থেকে এই জায়গায় বসতেছে, এই যা ডিফারেন্স, যার ফলে আমরা একটা ফ্রি ইলেকট্রন পাচ্ছি যেটা বন্ধনে অংশ নিচ্ছে না। কিন্তু চার্জিত তো এটা হচ্ছে না। দেখো, আগে যদি সিলিকনগুলোর মধ্যে 10টা ইলেকট্রন থাকতো, 10টা প্রোটন 10টা ইলেকট্রন, এই ফসফরাস মনে করো আরো 5টা প্রোটন 5টা ইলেকট্রন নিয়ে আসছে। সো আলটিমেটলি জাস্ট বসছে, এখন 15টা প্রোটন 15টা ইলেকট্রন, আলটিমেটলি তো সেটা নিউট্রালি আছে। তার মানে আমার ডোপিং করার কারণে আসলে চার্জিত হয় না, সেটা নিরপেক্ষই থাকে। বলো, ব্যাখ্যা করতে পারবা কিনা? এখন সেম জিনিসটা ব্যাখ্যা করতে পারবা কিনা? বলো, পারবা? সেম জিনিসটা ব্যাখ্যা করতে পারবা? ইয়েস, ক্লিয়ার? সেম জিনিসটা ব্যাখ্যা করতে পারবা? ঠিক আছে, ব্যাখ্যা করতে পারবা। রাদারফোর্ড বলছে ইয়েস। রাদারফোর্ড যেহেতু বলে ফেলছে, তার মানে একদম ক্লিয়ার। তারপরে এটা হোল কিভাবে তড়িৎ পরিবহন করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে ফ্লো হয়, বাট হোল আসলে কিভাবে তড়িৎ পরিবহন করে? হোল আসলে নিজে পরিবহন করতে পারে না, সে আসলে তোমার
ইলেকট্রনের উপর নির্ভরশীল, ইলেকট্রনের ফ্লো এর কারণে হোলের ফ্লো হয়, কথাটা মনে রাখো। হোল নিজে নিজে জায়গা থেকে নড়তে পারে না। মনে করো একটা খালি চেয়ার, আরেকটা খালি চেয়ার, আমি 10টা খালি চেয়ার এখানে দিয়ে রাখছি, খালি চেয়ার কখনো আগাইতে পারে? খালি চেয়ার কখনো আগাইতে পারবে? পারবে না। 10টা খালি চেয়ার এই জায়গাতে ফালায় রাখছি, খালি চেয়ার কখনো আগাইতে পারে না। এখন হোলটা আসলে মুভ করে কেমনে? একটা হোলের মাঝে মূলত এই হোলের যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গার মধ্যে ইলেকট্রন বসে থাকে। আমরা যে একটা ইলেকট্রন বলতেছি, ইলেকট্রন বলতেই বোঝায় যেটা হোলের মধ্যে বসে আছে। ইলেকট্রন বলতে বোঝায় সে কোথায় বসে আছে, তার বসার জায়গাটাকে বলে আমরা হোল। ইলেকট্রন বলতে বোঝায় যে হোলের মধ্যে বসে আছে, ঠিক আছে? খেয়াল করবা, আমরা যখন একটা ইলেকট্রন বলতেছি এটা একটা ফ্রি ইলেকট্রন, তার মানে এটা একটা হোলের মধ্যে বসে আছে। হোল ছাড়া কিন্তু সে বসতে পারে না। তার মানে একটা ফ্রি ইলেকট্রন কথা বলতেছি, তার মানে সে হোলের মধ্যে বসে আছে, বাট বলতেছি আমরা ইলেকট্রন। কারণ কি? ওখানে ইলেকট্রন আছে, ওটা খালি জায়গা না, খালি জায়গাটাকে বলতেছি আমরা হোল। ওকে, তার মানে এইখানে মনে করো ইলেকট্রনগুলো হোলের মধ্যে বসে আছে। এখন বলো ইলেকট্রনগুলো যদি মুভ করে, এই ইলেকট্রনগুলো যদি এইভাবে মুভ করে, একটা থেকে এইভাবে যায়, এইভাবে যদি যায়, তাইলে আলটিমেটলি তুমি কি দেখবা? পরের চিত্রটায় তুমি কি দেখবা বলো তো? পরের চিত্রটায় তুমি দেখবা ইলেকট্রনগুলো এখানে চলে আসছে। তাইলে ইলেকট্রনগুলো এইদিকে মুভ করতেছে, এটা তুমি দেখতেছো না বলো তো? ইয়েস অর নো? ইলেকট্রনগুলো এইদিকে মুভ করতেছে, দেখতেছো? দেখতেছো ইলেকট্রনগুলো একভাবে মুভ করতেছে এইদিকে, দেখতেছো? ঠিক আছে, দেখতেছো? ওকে, এখন একটু অন্যভাবে দেখো, ইলেকট্রনগুলো এইভাবে মুভ করার কারণে হোলগুলা যে এইদিকে মুভ হচ্ছে, দেখতেছো? হোলগুলার যে এইদিকে মুভ হচ্ছে, দেখো আগে এই পাশে দুইটা খালি ছিল, এই পাশে একটা খালি, এখন এই পাশে দুইটা খালি, এখানে একটা খালি। ইলেকট্রন মুভ হওয়ার কারণে প্যাসিভ ভাবে হোল মুভ হচ্ছে, হোল অ্যাকচুয়াল মুভ করতে পারে না। ইলেকট্রনের মুভ হওয়ার কারণে কিন্তু হোলটার মুভ হচ্ছে, ঠিক আছে? যে কারণে বলা হয় হোল কিভাবে পরিবহন করে, হোল নিজে আসলে পরিবহনের হেল্প করে না, সেটা প্যাসিভ ভাবে হেল্প করে। অ্যাকচুয়াল ফ্লোটা হয় ইলেকট্রন, ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে আসলে হোলের ফ্লো হয়। বুঝছো? জিনিসটা দেখতে পাচ্ছ? ইয়েস অর নো বলো আমাকে, জিনিসটা দেখতে পাচ্ছ? জিনিসটা কিন্তু খুবই মজার। ইলেকট্রনগুলা বামে সরতেছে, প্যাসিভ ভাবে তুমি যদি দেখো হোলগুলা ডানে সরতেছে, হোলগুলা ডানে সরতেছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আপেক্ষিক বেগের মতো। হ্যাঁ, তুমি যখন রাস্তা দিয়ে সামনে যাও, তুমি দেখো গাছ পিছনে যাচ্ছে, ওই রকম গাছ আবার দেখে তুমি সামনে যাচ্ছ। সো ব্যাপারটা ওই রকম যে ইলেকট্রন মুভ হওয়ার কারণে হোলগুলা যাচ্ছে, তার মানে হোল অ্যাকচুয়ালি মুভ করতে পারে না, অ্যাকচুয়ালি মুভ করতে পারে ইলেকট্রন। এখান থেকে আরেকটা জ্ঞানমূলক আসতে পারে, যেটা এই স্ট্রাকচারের বইয়ের একদম কোনায় দেওয়া, যে হোল থেকে ইলেকট্রনের গতিশক্তি বেশি বা মুভ করার ক্যাপাবিলিটি বেশি। কারণ ইলেকট্রন তো মুক্ত, সে যেদিকে ইচ্ছা যাইতে পারে, যেদিকে ইচ্ছা মুভ করতে পারে, তাই না? ডানে বামে যেদিকে ইচ্ছা লাফ দিতে পারে। ইলেকট্রন তো মুক্ত, বাট হোল কিন্তু ইলেকট্রনের উপর নির্ভর করে বসে আছে, যে ইলেকট্রনটা মুভ করলেই তার মুভমেন্টটা হবে ইলেকট্রনের ফ্লোয়ের বিপরীত দিকে, তাই না? সে কিন্তু বসে আছে ইলেকট্রনের উপর ডিপেন্ড করে। যে কারণে বলা হয় ইলেকট্রনের আসলে মুভ করার ক্যাপাবিলিটিটা বা মুভেবিলিটিটা বেশি, ঠিক আছে? মুভ করার ক্যাপাবিলিটিটা বেশি বা ইলেকট্রনের গতিশক্তিটা বেশি, কারণ সেটা ফ্রিলি মুভ করতে পারে। যদিও বা এটা কোথাও আসে নাই, বলো এটা ব্যাখ্যা করতে পারবা না, জাস্ট এই চিত্রটা আঁকবা, তাইলে এই প্রশ্নের 2-2 পাওয়া যাবে। পারবা বলো তো? ঠিক আছে, পারলে এখন আমরা চলে আসবো জাংশনে, অর্থাৎ ডায়োডে। দেখবেন পড়ে ফেলছো, তোমাদের জন্য ডাল ভাত। জাংশন হয়ে যাবে ডাল ভাত, কারণ আমরা বেসিকগুলো পড়ে ফেলছি। ডায়োড হয়, ডায়োড, ডাই মানে 2, তার মানে ডায়োড হয় যখন আমরা একটা পি টাইপ আর একটা এন টাইপ একসাথে সাবমার্জড করি। একসাথে যখন আমি অ্যাটাচ করব তখন সেটাকে বলবো আমরা ডায়োড। একটা পি টাইপ একটা এন টাইপ একসাথে অ্যাটাচ করলে সেটাকে বলবো ডায়োড। তার মানে একটা পি টাইপ, খেয়াল করবা, একটা পি টাইপ আর একটা এন টাইপ আমি একসাথে অ্যাটাচ করতেছি। বলো তো পি টাইপে অনেকগুলা কি আছে? পি টাইপে অনেকগুলা হোল আছে। তার মানে এটার মধ্যে অনেকগুলো কি আছে? অনেকগুলো ফাঁকা জায়গা আছে, হোল আছে, অনেকগুলো ফাঁকা জায়গা। এন টাইপে কি আছে? অনেকগুলো ইলেকট্রন। এন টাইপে অনেকগুলো কি আছে? ইলেকট্রন। আমি কি করলাম? দুইটার মধ্যে একসাথে অ্যাটাচ করে দিলাম, দুইটাকে একসাথে সাবমার্জ করে দিলাম। তখন এই জিনিসটাকে বলা হয় পিএন জাংশন। কি বলা হয়? পিএন জাংশন বা একটা ডায়োড বলা হয়। এটার কি নাম? এটার নাম হচ্ছে পিএন জাংশন। একটা পিএন কে তুমি একসাথে করছো, এই কারণে এটাকে বলা হয় পিএন জাংশন, বা এটাকে আরেকটা আদর করে নামটাকে আমরা ডায়োড, কারণ দুইটা জিনিস অ্যাড করছি। যখন আমরা তিনটা জিনিস অ্যাড করবো এটাকে বলে ট্রায়োড বা ট্রানজিস্টর। এখন এই জায়গায় কাহিনীটা কি হয়? এক জায়গায় মনে করো যে একদম মরুভূমি, এখানে ইলেকট্রনের শূন্যতা, একদম পানি নাই। আরেক পাশে একদম রেইন ফরেস্ট, অনেক ইলেকট্রন। বা এইভাবে চিন্তা করো, এক পাশে একটা রুমে সুগন্ধি দিয়ে ভরা, পারফিউম দিয়ে ভরা, আরেকটা দেশে একদম একদম শুকায় আছে, এখানে কোনো বাতাসই নেই। তাইলে বলো তো কি হবে? দরজার পাশে একটু তুমি ঘ্রাণ পাওয়া কিনা বলো তো? ইয়েস অর নো? দরজার পাশে মানে একদম ওই ঘরের পাশে একটু ঘ্রাণ কি পাবা না? এই পাশে অনেক বৃষ্টি, এই পাশে একদম শুকায় আছে, ঠিক আছে? কিছু পরিমাণ এই দেয়াল লাভ দিয়ে কি চলে আসবে কিনা? চলে আসবে।
ব্যাপিত হয়, তাই না? এটাকে কি বলা হয়? ব্যাপিত হয়েছে, তাই না? ওই পাশের গন্ধটা এই পাশে একটু চলে আসছে, ব্যাপিত হয়েছে। তার মানে এখানে কি হয় বলতো? ব্যাপিত হয়। এটা কিসের কারণে হয়? এটা নিজেদের প্রেশারের কারণে হয়। মনে করো এটা গার্লস স্কুল, এটা বয়েজ স্কুল। নিজেদের প্রেশারের কারণে কিছু এই পাশে চলে আসে, ঠিক আছে? নিজেদের তাড়নার কারণে কিছু এই পাশে চলে আসে। তার মানে এটা যেটা হয়, এটা নিজেদের তাড়নার কারণে, নিজেদের ব্যাপন চাপের কারণে এখানে কিছু পরিমাণ ব্যাপিত হয়। এই ঘটনাটা কি বলতো? এই ঘটনাটা হচ্ছে ব্যাপন। কিছু পরিমাণ ইলেকট্রন এই জায়গাতে চলে আসে। কি হয়েছে বলতো? এটা ব্যাপন হয়েছে। কি হয়েছে বলতো? এটা ব্যাপন হয়েছে। কি হয়েছে বলতো? এটা ব্যাপন হয়েছে। আদান বাহকগুলা কি হয়েছে বলতো? ব্যাপন হয়েছে। ওকে, কি হয়েছে বলতো? আদানগুলা ব্যাপন হয়েছে। ক্লিয়ার? আদানগুলা কি হয়েছে? ব্যাপন হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে। এখন ইলেকট্রনগুলা যেই জায়গা থেকে লাফ দিয়ে আসছে, যেই জায়গা থেকে একদম সাইডের গুলা যেই জায়গা থেকে লাফ দিয়ে আসছে, যেই জায়গা থেকে লাফ দিয়ে আসছে ওই জায়গাতে বলতো একটা হোল ক্রিয়েট হবে কিনা? ইলেকট্রনগুলা যেই জায়গা থেকে লাফ দিয়ে আসছে ওই জায়গাতে একটা হোল ক্রিয়েট হবে। হ্যাঁ, যেই জায়গা থেকে ইলেকট্রনটা চলে আসছে ওই জায়গাতে একটা হোল ক্রিয়েট হবে। ওকে, ওই জায়গাতে একটা হোল ক্রিয়েট হবে। হোল ক্রিয়েট হবে। এই যে দুইজন মিলে ব্যাপিত হওয়ার কারণে যেই লেয়ারটা সৃষ্টি করলো এটাকে বলা হয় নিঃশেষিত লেয়ার বা ডিপ্লেশন লেয়ার, যেটাই বলো না কেন। ডিপ্রেশন না, কিন্তু এটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ওকে, এটার নাম হচ্ছে তোমার ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত লেয়ার বলা হয় এটাকে। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া এরা লাভ দিল, বাকি ইলেকট্রনগুলো লাভ দিল না কেন? তারাও তো তৃষ্ণার্ত, তাই না? বলতো বাকি ইলেকট্রনগুলা লাভ দিল না কেন? মনের মধ্যে প্রথম প্রশ্ন আসে যে বাকি ইলেকট্রনগুলা কেন লাভ দেয় নাই? বাকি ইলেকট্রনগুলা কেন লাভ দেয় নাই? বাকি ইলেকট্রনগুলা কেন লাভ দেয় নাই? এটার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র। দেখো, যখনই কিছু পরিমাণ ইলেকট্রন এখানে সরে আসছে তখনই এটা কাইন্ড অফ একটা ক্যাপাসিটরের মতো সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? দূরে বলে তা না, এখানে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে। দেখো বাধাটা কিভাবে সৃষ্টি হয়েছে। একটা ক্যাপাসিটরে কি হয়? এই পাশে ধনাত্মক চার্জ, এই পাশে ঋণাত্মক চার্জ, এটার ভিতরে এইভাবে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় না বলতো? একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় না? ইয়েস অর নো? একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় না? একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তার মানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় কিনা? একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এখানেও কিন্তু সিমিলার টাইপের ঘটনা ঘটছে। এই পাশে ইলেকট্রন, এই পাশে তোমার হোল। হোলগুলোকে পজিটিভের মতো চিন্তা করো, যে ইলেকট্রনের না থাকা অবস্থায়, মানে এটা পজিটিভ জিনিসপত্রের মতো চিন্তা করো। তাহলে এখানে একটা কি ভিতরে ভিতরে ক্যাপাসিটরের মতো ক্রিয়েট হবে না বলতো? ধনাত্মক থেকে ঋণাত্মক। ইয়েস, ক্রিয়েট হবে। হবে। তার মানে একটা নিট এই জায়গাতে কি পাবা বলতো? নিট একটা তড়িৎ ক্ষেত্র পাবা এই দিক বরাবর। একটা নিট তড়িৎ ক্ষেত্র পাবা এই দিক বরাবর। এটা কি বলতো? ইন্টারনাল। এই ইন্টারনাল তড়িৎ ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয়েছে? আধান বাহকের ব্যাপন দ্বারা। ওই যে তাদের তাড়নায়, নিজেদের তাড়নায়, ব্যাপনের কারণে এই ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা তৈরি হয়েছে। বলো বুঝছো? এখন আসো ওই প্রশ্নে আসি যে কেন বাকি ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারে না? তাদেরও তো তাড়না আছে, বাট তারা আসতে পারে না কারণ এই জায়গাতে সিকিউরিটি গার্ড হিসেবে এখন এই লোক দাঁড়ায় আছে। দেখো, একটা ইলেকট্রন যখন লাফ দিয়ে এই দিকে আসতে চাবে, এই জায়গায় আসলেই সে এই বিপরীত দিকে বল অনুভব করবে, তাই না? এটা আমরা জানি, একদম শুরুতেই পড়ে আসছি। সে কিন্তু বল অনুভব করবে, আর যাইতে পারবে না, তাই না? বলো বুঝছো? বুঝতে পারছো? তার মানে এই জায়গাতে বাকি ইলেকট্রনগুলো যখন আসতে চাবে, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রিক ফিল্ডটা এটা বাধার সৃষ্টি করবে। এটা যেহেতু বাধার সৃষ্টি করতেছে, এই কারণে এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে যে ভোল্টেজটা তৈরি হয় এটাকে বলি আমরা ব্যারিয়ার বা বাধা। এটা আমাদের কি বলতো? এটা আমাদের বাধা বা ব্যারিয়ার, বা এটাকে পটেনশিয়াল ব্যারিয়ার বলি। আমরা একটু পরে আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? বলো, আমার দুইটা প্রশ্নের উত্তর পাইছো যে এই লেয়ারটা কিভাবে সৃষ্টি হয় এবং বাকি ইলেকট্রনগুলো কেন আসে না। মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, একটু ওয়েট করো। বাকি ইলেকট্রনগুলো কেন আসতে পারে না এটার উত্তর পাইছো? ইয়েস, পাইছো সবাই? বাকিগুলা কেন আসতে পারে না? এই বাধাটাকে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার। আমি জাস্ট লিখে দিই, পটেনশিয়াল ব্যারিয়ার। ওকে, কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্রের জন্যই তো আসলে পটেনশিয়াল তৈরি হয়। V ইকুয়ালস টু E ইন্টু R, এটা আমরা পড়ছি স্থির তড়িতে, ঠিক আছে? বর্তনী যুক্ত করলেন না, আমরা এখনো বর্তনী যুক্ত করি নাই। দেখো খেয়ালটা করো, ব্যাপারটা দেখো, আমি কিছুই যুক্ত করি নাই। এখানে অনেকগুলো হোল ছিল, এখানে অনেকগুলো ইলেকট্রন ছিল, তাদের তারের মতো ছিল, বাট তাদের নিজেদের ক্ষুধার কারণে কিছু ইলেকট্রন এই পাশে ব্যাপিত হয়েছে, নিজেদের চাপের কারণে কিছু ইলেকট্রন এই পাশে ব্যাপিত হয়েছে। যে ইলেকট্রনগুলো যেই জায়গা থেকে লাফ দিছে ওই জায়গাগুলো হোল ক্রিয়েট হয়েছে। ওকে,
এই জিনিসটা সৃষ্টি হওয়ার কারণে এর ভিতরে ভিতরে একটা ইলেকট্রিক ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এখানে এই হোলগুলোকে তুমি পজিটিভ আধানের মতো চিন্তা করো, ইলেকট্রন না থাকলেই তো ওই জিনিসটাকে বলে আমরা পজিটিভ জিনিস। সো পজিটিভ জিনিসের মতো চিন্তা করো, এই জায়গাতে একটা ইলেকট্রিক ফিল্ড এই জায়গাতে সৃষ্টি হবে, যেটা হচ্ছে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে ভিতরে ভিতরে সৃষ্টি হয়েছে ব্যাপনের জন্য। কি জন্য? ব্যাপনের জন্য সৃষ্টি হয়েছে, আর কিছুই না। এখানে বাইরে থেকে কোনো ব্যাটারি ট্যাটারি কানেক্ট করি নেই, কিছুই করি নেই, ব্যাপনের জন্য এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এটাকে আমরা কি বলতেছি? বাধা বা পটেনশিয়াল ব্যারিয়ার বলতেছি। এই বাধাটার জন্যই কিন্তু ইলেকট্রনগুলা এই পাশে আর আসতে পারতেছে না। বলো বুঝছো? এই বাধাটার জন্য ইলেকট্রনগুলো আসতে পারতেছে না। বলো ক্লিয়ার কিনা? এই ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারতেছে না কার জন্য? বাধাটার জন্যই। বাধাটার জন্যই আসতে পারতেছে না। ক্লিয়ার সবাই? বাধাটার জন্যই আসতে পারতেছে না। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা আসি, এইটাকে আমরা অ্যাক্টিভ করব। কি করব? অ্যাক্টিভ করব। একটা ডায়োডকে আমরা অ্যাক্টিভ করব, অর্থাৎ এখানে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করব। আমরা এখানে কি করব? কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করব। আমাকে বলো, এই বাধার জন্য এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারতেছে না, তাইলে আমি এই জায়গাতে ইলেকট্রন কিভাবে ফ্লো করাইতে পারি? মনে করো এই জায়গাতে একজন দারোয়ান বসে আছে, এই ইলেকট্রন এদিকে আসলেই বাইরে আবার ওইদিকে পাঠিয়ে দিচ্ছে। আমার তার থেকে আরো বেশি শক্তির একটা ইলেকট্রিক ফিল্ড যদি এখানে আনতে পারি, দেখো আমি যদি বাইরে থেকে, এটা তো ভিতরে ভিতরে সৃষ্টি হয়ে আছে, এটা তো ভিতরে ভিতরে সৃষ্টি হয়ে আছে, আমি যদি বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করে এই রকম একটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসতে পারি বাইরে থেকে, মনে করো তার আরো বড়, এটা থেকে আরো অনেক বড় একটা তড়িৎ ক্ষেত্র নিয়ে আসতে পারি। দেখো সে বাধা দিতে চাচ্ছিল, বা তার থেকে একজন বড় একজন ইলেকট্রিক ফিল্ড, সে কিন্তু আবার ইলেকট্রনগুলোকে এইদিকে টানবে। দেখো ইলেকট্রনগুলোকে আবার এইদিকে টানতেছে, সে টানতেছে, এ বাধা দিচ্ছে, এ টানতেছে। দেখো এটা টানতেছে, এটা বাধা দিচ্ছে, বাট এটা বড় হওয়ার কারণে ইলেকট্রনগুলোকে এখন টাইনা নিয়ে আসতে পারবে। ইয়েস, টাইনা নিয়ে আসতে পারবে। এইরকম আমরা চাচ্ছি যেন কারেন্ট প্রবাহ হয়, ইলেকট্রনগুলো যেন প্রবাহিত হয় এবং কারেন্ট ফ্লো যেন প্রবাহিত হয়। সো এইটাকে বলা হয়, এইরকম কানেকশন যখন আমরা দিতে চাই, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। কি বলা হয়? ফরওয়ার্ড বায়াস। মনে রাখবা সবসময়, আমি সবসময় বলি ফরওয়ার্ড বায়াস তুমি মনে রাখবা হচ্ছে ট্রু কানেকশন হিসেবে। ট্রু কানেকশন কেমনে এরকম সিনারিও সৃষ্টি হবে? কেমনে এরকম সিনারিও সৃষ্টি হবে? ট্রু কানেকশন বলতে আমি কি বোঝাই? যারটা যার, পিতে পি, এনতে এন। তার মানে পিতে তুমি পজিটিভ প্রান্ত লাগাবা, এনতে নেগেটিভ প্রান্ত লাগাবা। পিতে পি, এনতে এন, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? পিতে পি, এনতে এন, তাইলে তোমার ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। সো এইরকম কাহিনী হয়ে যাবে। দেখো তুমি যদি এখানে একটা ব্যাটারি কানেক্ট করো এক্সটার্নাল, তাইলে দেখো ব্যাপারটা কাহিনী কি হচ্ছে। পিতে যদি আমরা পি লাগাই, এনতে যদি আমরা এন লাগাই, তাইলে দেখো এইরকম ঘটনা ঘটবে যে বাইরের যে তড়িৎ ক্ষেত্রটা সেটা আসলে আরো বড় হবে এবং সেটা হবে এটার বিপরীত, এবং ইলেকট্রনগুলোকে এই পাশে টানবে, তাই না? দেখো আমি যদি পিতে পি লাগাই, এই পাশে একটা বড় ব্যাটারি লাগাই, পি প্রান্ত লাগাই, এবং এই পাশে এন প্রান্ত লাগাই, দেখো এই পাশে পজিটিভ প্রান্ত, এই পাশে নেগেটিভ প্রান্ত, পিতে পি লাগাইছি, এনতে এন লাগাইছি। এখন দেখো একটা তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয় একটা ব্যাটারি থেকে? পজিটিভ প্রান্ত থেকে সৃষ্টি হয়, পজিটিভ প্রান্ত থেকে সৃষ্টি হয়, পুরো সার্কিটটা এরকম ভাবে ঘুরে, তাই না? বলো তো, পুরো সার্কিটটা এরকম ভাবে ঘুরে, তার মানে বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এখন বলো তো কারেন্ট ফ্লো হবে কিনা? কারেন্ট ফ্লো হবে। এখন কারেন্ট ফ্লো হবে, বুঝতে পারছো? এখন কারেন্ট ফ্লো হবে, কারণ আমি একটা বড় তড়িৎ ক্ষেত্র আমি এই জায়গাতে অ্যাপ্লাই করছি, একটা বড় তড়িৎ ক্ষেত্র আমি বাইরে থেকে অ্যাপ্লাই করছি। বাইরেরটা বড় হওয়ার কারণে তাকে তাই না এদিকে নিয়ে আসতে পারবে, বাইরেরটা বড় হওয়ার কারণে তাকে তাই না এদিকে নিয়ে আসতে পারবে। আলটিমেটলি তড়িৎ প্রবাহটা হবে। তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে বলো তো? ইলেকট্রনগুলো যদি এদিকে আসতে পারে তাহলে তড়িৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে, তাই না? সিম্পল জিনিসপত্র। তার মানে তড়িৎ প্রবাহ এখন হবে, তড়িৎ প্রবাহ এখন হবে, তড়িৎ প্রবাহ এখন হবে। এখন আমি দেয়া মাত্রই কি তড়িৎ প্রবাহ হয়ে যাবে? মানে বাইরের ব্যাটারিটা ঠিক কতটুকু হলে তড়িৎ প্রবাহ হবে, এইটার সাথে আমরা একটু কম্প্যারিজন করবো যে বাইরে যে ব্যাটারিটা লাগাচ্ছি, এক্সটার্নাল ব্যাটারি, বাইরের যে ভোল্টেজটা, মনে করো এক্সটার্নাল ভোল্টেজটা, সেটা কত হইলে কারেন্ট প্রবাহটা হবে? একটু চিন্তা করো। মনে করো এই জায়গাতে বাধা সৃষ্টি হয়ে আছে, মনে করো 0.7 ভোল্টের, এই যে বাধাটা, ইন্টারনাল বাধাটা, সেটা মনে করো 0.7 ভোল্টের সৃষ্টি হয়ে আছে। এখন আমি যদি বাইরের ভোল্টেজটা মনে করো আমি কারেন্ট প্রবাহ মাপতে চাচ্ছি, বাইরের ভোল্টেজটা আমি দিলাম 0.1 ভোল্ট। বলো তো কারেন্ট প্রবাহ হবে? বলো কারেন্ট প্রবাহ হবে? আমি ভিতরে একটা 0.7 ভোল্ট সে বাধা দিচ্ছে, বাইরে যেটা উল্টা মানে যে টানবে, তারা আরো বড় হওয়া লাগবে, মাস্ট বি বড়, আরো বড় হওয়া লাগবে, তাই না? তার মানে তারা যদি আরো ছোট দেই, মানে যে আটকে রাখছে ওই দারোয়ান থেকে যদি আমার ভোল্টেজটা কম পাওয়ারফুল হয়, তাহলে তো আর হবে না। তার মানে তখন কারেন্ট ফ্লো কিন্তু হবে না, কারেন্ট ফ্লো তখন 0। যখন আমি এটাকে 0.2 করবো তখনও 0। এরকম যখন আমি 0.7 করবো এরপর থেকেই কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। 0.8 করবো তখন মনে করো আমি দেখলাম 0.1 মিলি ভোল্ট বা মিলি অ্যাম্পিয়ার, তখন কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু হইলো মনে করো।
বুঝছো? তখন কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু হইলো। তার মানে অবশ্যই আমার বাইরের ব্যাটারিটাকে এই যে পটেনশিয়াল ব্যারিয়ার বা এখানে বাধাটা তার থেকে বড় হইতে হবে, কারণ আমি যদি জোরে টান না দিই তাহলে তো সে আবার এদিকে পাঠিয়ে দিবে। বলো ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা সবাই? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা কি আছে বলো তো? কোনো সমস্যা থাকার কথা না, কোনো সমস্যা কিন্তু থাকার কথা না, ঠিক আছে? একদম ক্লিয়ার। এখন এই জায়গাতে আরেকটা কাহিনী হয়, আমরা যখন এরকম ট্রু কানেকশন দিই বা ফরওয়ার্ড বায়াস দিই, ফরওয়ার্ড বায়াস দিলে কাহিনীটাকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করো। এখন ডিফারেন্টভাবে আমরা তো ই দিয়ে চিনছি বা ই দিয়ে ব্যাপারটা বুঝছি, ইলেকট্রিক ফিল্ড দিয়ে ব্যাপারটা বুঝছি, রাইট? ইলেকট্রিক ফিল্ড দিয়ে ব্যাপারটা বুঝছি, ইলেকট্রিক ফিল্ড দিয়ে ব্যাপারটা বুঝছি। এখন আমি ডিফারেন্টভাবে জিনিসটাকে এক্সপ্লেন করি। এই পাশের ইলেকট্রনগুলা সে তো ফ্লো হতে চাইবে, ব্যাটারি থেকে বের হবে, তাই না? ফ্লো হতে চাইবে, ইলেকট্রনগুলো এই পাশে যাবে, এই পাশে যাবে। আলটিমেটলি এখানে আরো বেশি চাপ দিবে না বলো তো? ইলেকট্রন আরো বেশি এসে জমা হবে না? ইয়েস। ইলেকট্রন আরো বেশি এসে জমা হবে না? ইয়েস অর নো? আরো বেশি এসে জমা হবে। আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে জিনিসটাকে ইমাজিন করতেছি। আরো বেশি ইলেকট্রন এসে এখানে জমা হবে, ইলেকট্রনের ঘনত্ব এখানে বেড়ে যাবে। ইলেকট্রন আরো বেশি চাপ দিবে না ওই পাশে যাওয়ার জন্য? এ ভাই, আমাদের মানুষ বাড়তেছে আস্তে আস্তে, মানুষই তো বাড়তেছে। এই যে এখানে পুলিশ দাঁড়ায় ছিল, আরো কি বেশি এই পাশে আসতে চাবে না? বেশি চাপ দিবে, বেশি চাপ দিবে। তার মানে বেশি চাপ দেওয়ার কারণে এই জায়গাতে ডিপ্লেশন লেয়ারটা এটা ছোট হয়ে যায়। কি হয়ে যায়? এই লেয়ারটা, মধ্যের যে নিঃশেষিত লেয়ারটা, এই লেয়ারটা একটু ছোট হয়ে যায়, আগে থেকে একটু ছোট হয়ে যায়। এন্ড ছোট হইতে হইতে একটা সময় ইলেকট্রনগুলো এই পাশ থেকে এই পাশে আসতে পারে। যখন এনাফ শক্তি তাদের মধ্যে চলে আসে, এই শক্তিটা কে দিচ্ছে? এই বাইরের ব্যাটারি দিচ্ছে। এই বাইরের ব্যাটারিটা তাদের সাপোর্ট করতেছে, বাইরের ব্যাটারিটা তাদের টানতেছে, ভাই আয় এদিকে আয়। বুঝছো? বুঝছো জিনিসটা? বুঝতে পারছো? এই যে পটেনশিয়াল ব্যারিয়ারটা, যেই বিভবটা এখানে তৈরি হচ্ছে বা ব্যারিয়ারটা যেটা তৈরি হচ্ছে, এইটা একটা এমসিকিউ হিসেবে মনে রাখবা যে বিভবটা এখানে তৈরি হচ্ছে এটা দুইটা পদার্থের জন্য দুই রকম। সিলিকনের জন্য এই ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্টেজ টাইপের, জার্মেনিয়ামের জন্য এই ভোল্টেজটা হচ্ছে 0.3 ভোল্টেজ, ঠিক আছে? 0.3 ভোল্ট। এখন সার্কিটের জন্য এই জিনিসটাকে আমরা কিভাবে ইমাজিন করব? দেখো, সার্কিটে আমরা এই জিনিসটা কখন দেখতে পাই? দেখো তো, আমার এখানে তো একটা ব্যাটারি আছে, কোনো সমস্যা নেই, এখানে একটা ব্যাটারি আছে, এটা আমার ভি এক্সটার্নাল। এখানে মনে করো আমার একটা রেজিস্ট্যান্স আছে, আমি দিয়ে দিলাম এখানে একটা রেজিস্ট্যান্স, সমস্যা নেই, কারণ রেজিস্ট্যান্সের আসলে কারেন্ট পাস হয় না, শর্ট সার্কিট হয়ে যায়। এই জিনিসটাকে আমি কিভাবে কারেন্টের সার্কিটে আমি ইলাস্ট্রেট করতে পারি বলো তো? কিভাবে আমি ইলাস্ট্রেট করতে পারি? এইটাকে একটা ব্যাটারি হিসেবে আমি ইলাস্ট্রেট করতে পারি না? দেখো তো, দেখো, একটা ব্যাটারিও সে এই পাশে ভোল্টেজ তৈরি করতে চায় বা এই পাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চায়, এখানেও এই পাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে আমরা একটা ব্যাটারির মতো লিখতে পারি এই জিনিসটাকে। এই ব্যাটারির ভোল্টেজটা কত হবে? এটার বিভব প্রাচীর যতটুকু, ঠিক ততটুকু ভোল্টেজই এখানে হবে, একটা ব্যাটারির মতো লিখতে পারি। সো সার্কিট যখন আমরা তৈরি করব, খেয়াল রাখবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা সার্কিট তৈরি করব, দেখো সার্কিটে এই ডায়োডটা আঁকা থাকবে এইরকম ভাবে, এই যে এটাকে বলা হয় পি প্রান্ত, এটাকে বলা হয় এন প্রান্ত। পি প্রান্ত হচ্ছে এরকম আর এন প্রান্ত হচ্ছে একটা টান থাকে, সার্কিটে আঁকা থাকে এইরকম ভাবে। এই জায়গাতে কি তৈরি হয় আমরা জানি বলতো? কি তৈরি হয়? একটা বিভব প্রাচীর সৃষ্টি হয় এই জায়গাতে, একটা বিভব প্রাচীর সৃষ্টি হয়, একটা বিভব প্রাচীর সৃষ্টি হয় এই জায়গাতে। প্রাচীরটা কিরকম ভাবে? এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চায়, মানে পি এর দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চায়। তাইলে এটাকে আমরা একটা ব্যাটারির সাথে মডেল করতে পারি, একটা ব্যাটারি হিসেবে চিন্তা করতে পারি, কারণ একটা ব্যাটারি ওই দিকে কারেন্ট ফ্লো করাতে চায় বা এই দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে চায়। একই জিনিস, কিন্তু সিমিলার জিনিস। সো আমরা সার্কিটে যখন আমরা ইউজ করবো, আমরা একটা ব্যাটারির মতো ট্রিট করব, ঠিক আছে? সিম্পল একটা ব্যাটারির মতো চিন্তা করবো, 0.7 ভোল্টের অথবা 0.3 ভোল্টের। জার্মেনিয়াম হলে 0.3, সিলিকন হলে 0.7, দ্যাটস ইট। আমরা একটা ব্যাটারির মতো চিন্তা করবো। ব্যাটারিটা আঁকাবো কেমনে বুঝছো? পি এর সাইডে পজিটিভ, এন এর সাইডে নেগেটিভ, ব্যাটারিটা আঁকাবো এইভাবে। এই ব্যাটারিটা কার জন্য সৃষ্টি হয়েছে বলো তো? ভিতরের বাধার জন্য, পটেনশিয়াল ব্যারিয়ারের জন্য, ঠিক আছে? কার জন্য সৃষ্টি হয়েছে বলো তো? পটেনশিয়াল ব্যারিয়ারের জন্য। আমাদের অলমোস্ট সার্কিট সলভ করার জন্য সবগুলো কনসেপ্টই রেডি, ঠিক আছে? বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার? জিনিসটা আঁকতে পারবা এই জিনিসটা বলো তো? ব্যাটারিটা আঁকতে পারবা না? সার্কিটটার ডায়োডটাকে রিপ্লেস করে ব্যাটারিটা আঁকতে পারবা না? ইয়েস, সবাই পারবা, ঠিক আছে, সবাই পারবা। সো আমরা তো ফরওয়ার্ড বায়াস দেখলাম, যে ফরওয়ার্ড বায়াসের কাহিনীটা কি হয়, যে ইলেকট্রনগুলো বেশি টান পেয়ে এদিকে চলে আসে, যার ফলে আমাদের তড়িৎ প্রবাহ হয়। সবসময় তড়িৎ প্রবাহ হয় না, এই যে ভিতরের বাধা থেকে যখন আমার ভোল্টেজটা বেশি হয়ে যায় তখনই তড়িৎ প্রবাহ হয়। সো এটার গ্রাফটা দেখতে কেমন? গ্রাফটা দেখতে কেমন এটা একটু দেখি। এটার গ্রাফটা দেখতে আসলে কেমন? এটার গ্রাফটা দেখতে আসলে কেমন? গ্রাফটা আমরা একসাথেও আঁকবো, প্যারা নেই, কারণ গ্রাফটা থেকে কিছু প্রশ্ন আসে। গ্রাফটা হচ্ছে বলতো, এটা মনে করো আমার এক্সটার্নাল ভোল্টেজ, বাইরের ভোল্টেজটা যেটা আমি প্রয়োগ করতেছি, এটা মনে করো কারেন্ট। আমি 0.1 ভোল্টেজ দিলাম, কারেন্ট ফ্লো হবে? হবে না। 0.2 দিলাম, কারেন্ট ফ্লো হবে?
হবে না। 0.3 দিলাম, কারেন্ট ফ্লো হবে? হবে না। কারেন্ট ফ্লো শুরু হলো মনে করো 0.7 থেকে, 0.7 থেকে, ঠিক আছে? সো এখান থেকে কারেন্ট ফ্লো শুরু হলো, তার মানে শুরুতে 0 0 0, তারপর এখান থেকে এক্সপোনেনশিয়ালি বাড়ে এই কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, বাট স্টার্টিং হয় তোমার একদম এই ভোল্টেজটা থেকে, তোমার বিভব প্রাচীরের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা থেকে। এই বিভব প্রাচীরের ভোল্টেজটার আরো কিছু সুইট নাম আছে। এটাকে কি বলা হয় বলো তো? আরেকটা নামে ডাকা হয় নি ভোল্টেজ, জানো? আরেকটা নামে ডাকা হয় নি ভোল্টেজ। তার মানে এই বিভব প্রাচীরের যে ভোল্টেজটা এটাকেই বলা হয় তোমার নি ভোল্টেজ, বা কাট অফ ভোল্টেজও বলা হয় অনেক সময়। কাট অফ ভোল্টেজ বা নি ভোল্টেজ এরকম বলা হয়, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, এতটুকু বুঝছি। এখন আসো রিভার্স বায়াসে কি হয়। আমরা এখন দেখবো রিভার্স বায়াস। ওকে, এই সবগুলো আমরা মুছে দিচ্ছি। আমরা এখন দেখবো রিভার্স বায়াস। ওকে, রিভার্স বায়াস জিনিসটা দেখবো। ওকে, রিভার্স বায়াস খেয়াল করবা। রিভার্স বায়াস কি পড়তেছি এখন? রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস না, রিভার্স বায়াস। রিভার্স বায়াস জিনিসটা আমরা এখন পড়তেছি। ওকে, রিভার্স বায়াসে আমাদের ফরওয়ার্ড বায়াসের উল্টা কানেকশন দিতে হয়। রিভার্স বায়াসে ফরওয়ার্ড বায়াসের উল্টা কানেকশন আমাদের দিতে হয়। এটাকে আমি মনে রাখি ফলস কানেকশন। তার মানে পিতে এন, এনতে পি। তার মানে পি সাইডে আমাদের লাগাইতে হবে নেগেটিভ ব্যাটারির, এন সাইডে লাগাইতে হবে পজিটিভ। ওকে, এন সাইডে লাগাইতে হবে পজিটিভ। এটা নেগেটিভ পজিটিভ বললে আসলে ভুল হয়, তুমি এমনি মনে রাখবা। নেগেটিভ মানে লো ভোল্টেজ, তার মানে পিতে লো এনতে হাই, এরকম ভাবে মনে রাখবা, তাইলে আসলে ভুল হওয়ার কোনো চান্সই নাই। আর ফরওয়ার্ড বায়াসটা কি? পিতে পজিটিভ বা পিতে হাই এনতে লো, এভাবে মনে রাখবা। পিতে হাই এনতে লো, এভাবে মনে রাখবা, কারণ নেগেটিভ ভোল্টেজ আসলে লোই হয়। সো এইরকম কানেকশন দিলে সেখানে রিভার্স বায়াস তৈরি হয়। তাইলে কাহিনীটা কি হয় এটা একটু দেখি চলো। এখন তো আমরা ব্যাটারি কানেকশনই দিব, বাট ব্যাটারি কানেকশন একটু চেঞ্জ আসবে। অন্য কিছু কি চেঞ্জ আছে বলো তো? ডায়োডের ভিতরে কিছু চেঞ্জ আছে? না, ওটা তো ওইটার মধ্যে পড়ে আছে। আমাদের ব্যাটারির কানেকশনটা এখন চেঞ্জ আছে। এখন আমরা রিভার্স বায়াস কানেকশন দিব, অর্থাৎ পিতে এন, এনতে পি। তার মানে এন সাইডে আমাদের পজিটিভ সাইডটা অ্যাড করতে হবে। এরকম ভাবে যদি ব্যাটারি কানেক্ট করি, তাইলে বলো তো এই জায়গাতে তড়িৎ ক্ষেত্রটা বাইরেরটার জন্য এইভাবে সৃষ্টি হবে না? দেখো, তড়িৎ ক্ষেত্র বের হয়ে হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে, সো এরকম প্রান্ত থেকে বের হয়ে এই দিক দিয়ে ঘুরবে। তাইলে বলো তো আমরা বাইরের যে মানুষ, সে কি সাপোর্ট করতেছে নাকি বাধা দিচ্ছে? আরো সেও কি বাধা দিচ্ছে না? তাহলে তাল মিলছে না বলো তো? ইয়েস অর নো? তাহলে তাল মিলছে? ইয়েস, তাহলে তাল মিলছে বলো তো? তাহলে তাল মিলে গেছে। তাইলে বলো তো এমনি আসতে পারতেছে না, আরো বাইরে থেকে যে ভোল্টেজটা দিলা সেও আরো আটকায় দিছে, তুমি সিকিউরিটি আরো বাড়ায় দিছো। এখন তো এগুলো এই পাশে আসতেই পারবে না, ইলেকট্রনগুলো এই পাশে আসতেই পারবে না। ইলেকট্রনগুলো জিন্দেগিতেও আর এই পাশ থেকে এই পাশে দেখা পাবে না, বুঝছো? জীবনেও আর আসতে পারবে না, ঠিক আছে? তার মানে জীবনেও আর এই সামনের দিকে কারেন্ট ফ্লো হবে না, জীবনেও কারেন্ট ফ্লো হবে না। কারণ কি, ইলেকট্রন যদি এইভাবে না ঘুরতে পারে, তাহলে কারেন্টও তো এইভাবে আর ফ্লো হবে না, সামনের দিকে কারেন্ট আর জীবনেও ফ্লো হবে না, ঠিক আছে? তার মানে সামনের দিকে কারেন্ট আর জীবনেও ফ্লো হবে না। সো আমরা যে আদর্শ ডায়োড পড়বো আমাদের সিলেবাসের জন্য যে আদর্শ ডায়োড পড়বো, দেখো আমাদের সিলেবাসের জন্য যে আদর্শ ডায়োড পড়বো, সেই আদর্শ ডায়োডে আমরা ধরে নিই যদি ফরওয়ার্ড বায়াস হয় তবেই কারেন্ট পাস করবে, রিভার্স বায়াসে কারেন্ট পাস করবে না, শর্ট সার্কিটের মতো কাজ করবে, ঠিক আছে? রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি ফরওয়ার্ড বায়াস হয়, হ্যাঁ এটা ফরওয়ার্ড বায়াস, এখানে কারেন্ট ফ্লো হবে। যদি রিভার্স বায়াস হয়, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। আমরা যত সার্কিট পড়বো সবগুলাতেই আমরা এই জিনিসটাই ধরবো, রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা কাইন্ড অফ একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। এখানে আইটা আসলে জিরো হয়ে যাবে, এখানে আই আসলে থাকবে, ঠিক আছে? কারণ এটা রিভার্স বায়াস। এনতে দেখো হাই ভোল্টেজ, পিতে দেখো লো ভোল্টেজ, ঠিক আছে? সো আমাদের সার্কিট অনুযায়ী বা আমাদের লেভেল অনুযায়ী আমরা এই জিনিসটাই ধরবো, বাট প্রকৃতপক্ষে এই জিনিসটা হয় না, ঠিক আছে? দেখো আমাদের লেভেল অনুযায়ী কি এখানে আর কোনোদিন কারেন্ট প্রবাহ সম্ভব না, কোনোদিন সামনের দিকে কারেন্ট প্রবাহ সম্ভব না। তার মানে আমাদের লেভেল অনুযায়ী যত ম্যাথ করব, রিভার্স বায়াস হলে কারেন্ট ফ্লো হয় না, এটাই আমরা ধরবো। বলো ক্লিয়ার কিনা, মনে রাখতে পারবা কিনা? অ্যাকচুয়াল কি হয় সেটা দেখাচ্ছি। আমাদের কনসেপ্ট অনুযায়ী আমাদের যত ম্যাথ করব, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট থাকবে, রিভার্স বায়াসে কারেন্ট থাকবে না, কারেন্ট জিরো থাকবে, ঠিক আছে? আমাদের লেভেল অনুযায়ী যত ম্যাথ করব সব জায়গাতে, কারণ এই জায়গাতে তো ইলেকট্রনগুলো আর মুভ করতে পারবেই না, বাধা আরো বাড়াই দিছি।
বাট অ্যাকচুয়ালি জিনিসটা হয় না। অ্যাকচুয়ালি কিছু কারেন্ট ফ্লো হয় উল্টা দিকে। দেখো এখন কাহিনীটা কি হচ্ছে, কাহিনীটা হচ্ছে ইলেকট্রনগুলো আর এই পাশে আসতে পারতেছে না, কখনোই আর সে ওই যে দিল্লি কালার ঢুকাইতে পারতেছে না, ইলেকট্রনগুলো আর এই পাশে জীবনও আসতে পারতেছে না। কিন্তু এখন একটা কাহিনী হচ্ছে, কাহিনীটা হচ্ছে দেখো এই পাশে পজিটিভ টার্মিনাল থাকার কারণে এই ইলেকট্রনগুলো কিন্তু এই পাশে আর না এসা সে কিন্তু এই পাশে অল্প অল্প মুভ করা শুরু করবে, তাই না বলো তো? পজিটিভ প্রান্তে ইলেকট্রন কি পজিটিভ প্রান্তে এসে প্রবেশ করে না? পজিটিভ প্রান্তে এসে প্রবেশ করবে। এখানে ইলেকট্রনগুলো এখান থেকে যায় এই হোলগুলাই যায় বসা শুরু করবে, যেখানে তো হোল আছে আমি যায় বসি, ব্যাটারি থেকে বের হয়ে যায় বসা শুরু করবে। তার মানে এখন ইলেকট্রনগুলা এই দিকে ফ্লো হওয়া শুরু করবে, ইলেকট্রনগুলা এই দিকে ফ্লো হওয়া শুরু করবে। তার মানে তুমি উল্টা দিকে এখন একটা কারেন্ট ফ্লো পাবা, তুমি উল্টা দিকে একটা কারেন্ট ফ্লো পাবা। দেখো উল্টা দিকে তুমি পাচ্ছ, উল্টা দিকে তুমি পাচ্ছ, দেখো ফরওয়ার্ড বায়াসে তুমি এই দিকে পাচ্ছিলা, এইদিকে পাচ্ছিলা, এখন উল্টা দিকে কারেন্ট ফ্লো পাচ্ছ। বাট এটা ফরওয়ার্ড বায়াসের মতো এতটা বড় কারেন্ট না, অনেক ছোট পরিমাণ একটা কারেন্ট, কারণ এই জায়গাতে তো মধ্যে পার্টিশন করা, একদম বেড়া দেওয়া, এই দিক থেকে এই পাশে আসতে পারতেছে না, এই পাশ থেকে এই পাশে যাইতে পারতেছে না। যে অল্প কারেন্টটা ফ্লো হচ্ছে এটা জাস্ট এখানে ডোপিং করা যে ইলেকট্রনগুলা সেগুলা যতক্ষণ আছে ততক্ষণই এই কারেন্টটা আছে, তারপরে এই কারেন্টটা থাকবে না। কারণ এই পাশ থেকে ইলেকট্রন আলটিমেটলি এই পাশে না আসতে পারলে তো পুরো সার্কিটটা কমপ্লিট হইলো না, কন্টিনিউয়াস সাপ্লাই পাবা না। তার মানে এই যে কারেন্টটা তুমি পাচ্ছ, এই কারেন্টটা প্রকৃতপক্ষে ফ্লো হচ্ছে বাট খুবই অল্প, খুবই নগণ্য। এটা কাইন্ড অফ মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। কত রেঞ্জে বলো তো? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। আর আমাদের এটা একদম মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, কারেন্টটা এখানে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। বুঝে গেছো না তাহলে তো জিনিসটা? এখন আমি যদি এটার গ্রাফ আঁকি, ব্যাপারটা বুঝো, আমি যদি এটার গ্রাফ আঁকি, আমরা জাস্ট একটা গ্রাফেই দুইটা আঁকবো, ঠিক আছে? একটা গ্রাফেই দুইটা আঁকবো, ঠিক আছে? একটা গ্রাফেই দুইটা আঁকবো, যে কারণে আমি এই গ্রাফটাকে নেগেটিভ দিকে বড় করতেছি। ফরওয়ার্ড বায়াসের জন্য আমি পজিটিভ দিকে ব্যাটারির ভোল্টেজটা বাড়াচ্ছিলাম, রিভার্স বায়াসের জন্য আমি নেগেটিভ দিকে ভোল্টেজটা বাড়াবো, ঠিক আছে? ভোল্টেজটা এখন নেগেটিভ দিকে, মানে আগের ব্যাটারিটার উল্টা দিকে বাড়াচ্ছি, আগের ব্যাটারিটার উল্টা দিকে বাড়াচ্ছি। তাইলে কারেন্ট ফ্লো যেটা পাচ্ছি সেটা কি একটা ধ্রুবক কারেন্ট, একটা ধ্রুবক কারেন্ট, তাই না? এবং খুবই অল্প একটা নেগেটিভ কারেন্ট পাচ্ছি। বলো বুঝছো কিনা কেন নেগেটিভ? একদম ধ্রুব একটা নেগেটিভ কারেন্ট পাচ্ছি, বলো বুঝছো কিনা কেন নেগেটিভ? কেন ধ্রুব এবং কেন নেগেটিভ? নেগেটিভ কারণ আমরা দুইটা গ্রাফকে আসলে একই গ্রাফে আঁকবো, যে কারণে আমি এই ফরওয়ার্ড বায়াসের যে কারেন্টের ডিরেকশনটা সেটাকে আমি উপরের দিকে ধরছি, এটার কারেন্টের ডিরেকশনটা তার উল্টা, যে কারণে আমি এটাকে উল্টা দিকে মানে নেগেটিভ দিকে আঁকছি, ঠিক আছে? আর এটার ভোল্টেজটাকেও নেগেটিভ দিকে আমি আঁকছি, ঠিক আছে? এন্ড এই কারেন্টটা খুবই ছোট, একদম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, একদম ছোট একটা কারেন্ট, যেটা একদম কনস্ট্যান্ট কারেন্ট। এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কারেন্টটার নাম কি বলতো? এটা একটা রিভার্স কারেন্ট, কারেন্টটার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। নামগুলো একটু মনে রাখা লাগবে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কেন স্যাচুরেশন? কারণ এটা তো বাড়তে পারে না, এটা তো একই অ্যামাউন্ট অফ থাকবে, একই অ্যামাউন্টের থাকবে, তাই না? একই অ্যামাউন্টের থাকবে, এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে? ওকে, বুঝছো এতটুকু? এরপর এখানে যদি আরো ব্যাটারির ভোল্টেজটা বাড়াই তখন একটা ইফেক্ট দেখা যায়, যে ইফেক্টটাকে বলা হয় ব্রেকডাউন ইফেক্ট। এখন আমরা কি পড়তেছি? এখন আমরা পড়তেছি ব্রেকডাউন ইফেক্ট নামে একটা ইফেক্ট পড়তেছি। এটা অনেক সময় খ নাম্বারে আসে। আমরা কি পড়তেছি? ব্রেকডাউন ইফেক্ট। আমরা জাস্ট একটা চিত্রের মধ্যে বুঝে যাচ্ছি, ব্রেক আউট না, ব্রেকডাউন। ব্রেকডাউন ইফেক্ট আমাদের মোটামুটি ক্লাস শেষের দিকে, আমরা জাস্ট এরপর কিছু ম্যাথ করব। ব্রেকডাউন ইফেক্ট, ব্রেকডাউন ইফেক্ট কি পড়বো? ব্রেকডাউন ইফেক্ট। এই যে নেগেটিভ দিকের ভোল্টেজটা, এটা যদি আমি আরো অনেক কমাই, দেখো তো কাহিনীটা কি হচ্ছে? ব্রেকডাউন, বুঝে গেছো? ভাঙে যাবে। কি ভাঙবে? আমি আরো বেশি এটা বাড়াচ্ছি, আরো বড় করতেছি, আরো বড় করতেছি। এটা বড় করলে এখানে যেগুলা ডিপ্লেশন লেয়ার তৈরি করে রাখছিল, যেগুলা ডিপ্লেশন লেয়ার যে তৈরি করে রাখছিল, যে ইলেকট্রনগুলা, এগুলাও কি টান অনুভব করতেছে না এগুলা চলে আসতে? এই পাশের ইলেকট্রন এই পাশে যাইতে পারতেছে না, বাট এখানে যে ইলেকট্রনগুলো বন্ধনে আবদ্ধ ছিল, মানে বসে ছিল যে ডিপ্লেশন লেয়ারে, সেগুলো কিন্তু এখন এই পাশে আসার জন্য একটা বল অনুভব করতেছে। আরো টান বাড়াচ্ছি, আরো টান বাড়াচ্ছি, ভোল্টেজটা বাড়াচ্ছি। এক সময় এগুলো আসলে ভেঙে যাবে, এক সময় ডিপ্লেশন লেয়ারটাই ভেঙে যাবে, ডায়োডটাই নষ্ট হয়ে যাবে। তখন তুমি এটা জাস্ট একটা সিম্পল কন্ডাক্টরের মতো হিউজ একটা কারেন্ট পাবা, একটা সিম্পল কন্ডাক্টরের মতো হিউজ তুমি একটা কারেন্ট পাবা, যেই কারেন্টটাকে বলা হয় জেনার কারেন্ট। বা এই যে ফিনোমেনাটা ঘটছে এটাকে বলা হয় ব্রেকডাউন বা জেনার ব্রেকডাউন, ঠিক আছে? জেনার ব্রেকডাউন, ঠিক আছে? জেনার ব্রেকডাউন। ওকে, একটা মিম আছে ফেসবুকে কয়েকদিন যাবত দেখতেছি, ওই তোমাদের একটা বাংলা নাটক আছে না, কি জানি, লাল সালুর, যে টুপি পরা মজিদ না কি জানি,
ও একটা ওর ছবিতে একটা লেখা দেখছে যে জেনার ডায়োড, এটা আবার কি ডায়োড, আস্তাগফিরুল্লাহ। সো ওই রকম আর কি, এটা জেনার ব্রেকডাউন, ঠিক আছে, এটাকে বলা হয় জেনার ব্রেকডাউন। এটাকে ইফেক্টটা কি, ডায়োডটাই ভেঙে যাচ্ছে এই উল্টা দিকের কারেন্টের কারণে। সো উল্টা দিকে ব্যাটারিটা কানেক্ট করলে বা রিভার্স বায়াসে কানেক্ট করলে এই কাহিনীগুলো হয় যে শুরুতে একটু স্যাচুরেশন পাই, মানে কনস্ট্যান্ট কারেন্ট পাই, বাট আরও বেশি ব্যাটারি বাড়াইলে ডায়োডটাই ভেঙে যায়, তখন অনেক বেশি একটা কারেন্ট পাই, অনেক বেশি আমরা একটা কারেন্ট পাই। এই যে পয়েন্টটা, যেই পয়েন্টটাতে ভেঙে যাচ্ছে এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। কি বলা হয় বলো তো, ব্রেকডাউন ভোল্টেজ। এটা তোমরা পারবা, ঠিক আছে, এটা তোমরা পারবা, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি আমরা যখন ম্যাথ করব, আমাদের ক্লাসে আমরা যখন ম্যাথ করব বলো তো আমরা কি ধরবো, আমরা ধরবো রিভার্স বায়াসে কারেন্টই থাকে না। এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা জেনার কারেন্ট, এগুলো আসলে আমার দরকারই নেই, এগুলো আসলে আমার দরকারই নেই। আমরা ধরবো রিভার্স বায়াসে কারেন্টই ফ্লো হয় না, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়, জাস্ট এতটুকু ধরলেই আমাদের চলবে। বুঝতে পারছো, এতটুকু ধরলেই আমাদের চলবে, ক্লিয়ার। অ্যান্ড এইবার ডায়োড থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, কারণ 24 সালে ডায়োড থেকে প্রশ্ন আসে নাই। সো এইবার ট্রানজিস্টর থেকে না এসে ডায়োড থেকে প্রশ্ন বোর্ডে পাওয়ার সম্ভাবনাটা বেশি, সো একটু খেয়াল করো। ওকে, সো আমরা কি ধরবো, আমরা ধরবো এটা, বাট প্রকৃতপক্ষে কিন্তু এরকম হয়। সো দুইটা গ্রাফকে তুমি যদি একসাথে আঁকাও, তাহলে বলো তো কেমন পাবা, দুইটা গ্রাফে একসাথে আঁকাইলে এরকম পাবা, এরকম পাবা। এইদিকে মনে করো তুমি যে ভোল্টেজটা বাড়াচ্ছ, এটা তোমার ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ, এটাকে পজিটিভ ধরতেছো। সো ফরওয়ার্ড বায়াসে তুমি পাবা এরকম একটা গ্রাফ, একটা সার্টেন পয়েন্ট পরে কারেন্ট ফ্লোটা শুরু হয়। সার্টেন পয়েন্টের নাম জানি কি বলতো, কাট অফ ভোল্টেজ বা নি ভোল্টেজ, যেটাই তুমি বলো না কেন, কাট অফ ভোল্টেজ বা নি ভোল্টেজ। তোমাদের রিসার্চারের বই এই দুইটা জিনিসকে আলাদা বলছে, বাট তোমাদের লেভেল অনুযায়ী এই দুটাকে একই ধরো, নো প্রবলেম। কাট অফ ভোল্টেজ বা নি ভোল্টেজ বা ভোল্টেজ ব্যারিয়ার, যেটাই বলো না কেন, নো প্রবলেম, একই কথা। আর উল্টা দিকে তুমি যখন ভোল্টেজ বাড়াবা তখন একটা স্যাচুরেশন কারেন্ট পাবা প্রথমে, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট, তারপর একটা বড় কারেন্ট পাবা। তার মানে এইটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, আর এই কারেন্টগুলো হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, অনেকটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে এই কারেন্টগুলো পাবা, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার মেইন কারেন্ট, আর এই জায়গাতে হচ্ছে ডায়োডটা ভেঙে গেছে, এটাকে বলা হয় ব্রেকডাউন ইফেক্ট। এইটুকু রিজিয়নকে কি বলা হয় বলো তো, ব্রেকডাউন ইফেক্ট। এটাকে কি বলা হয় বলো তো, ব্রেকডাউন ইফেক্ট। ওকে, ঠিক আছে। এখন ম্যাথ করার সময় আমরা কি করব দেখো, ব্রেকডাউন ইফেক্ট। এখন ম্যাথ করার সময় আমরা কি করব দেখো, ম্যাথ করার সময় আমাদের দুই রকমের জিনিসপত্র করতে পারে, খেয়াল করো। আমরা একটা ডায়োডকে দুই রকম ভাবে ধরতে পারি, ক্লাস প্রায় শেষ, আমরা এখন মজার কিছু ম্যাথ করব। আমরা যদি আদর্শ ডায়োড ধরি, ঠিক আছে, আদর্শ ডায়োড যদি আমরা ধরি, একদম আদর্শ, একদম আইডিয়াল আদর্শ ছেলে, তার আর কোনো ভুল নাই। আদর্শ ডায়োড যদি ধরি, এটা মনে করো আদর্শ ডায়োড, এটা কোন কানেকশনে আছে বলো তো, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? এখন যে কানেকশনটা দিলাম কোন কানেকশনে আছে বলো তো, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? এটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস বলো তো? প্রথমটা ফরওয়ার্ড বায়াস, পিতে পি এনতে এন বা পিতে হাই এনতে লো, এটা ফরওয়ার্ড বায়াস হিসেবে আছে, এটা রিভার্স বায়াস হিসেবে আছে। যদি ডায়োডের উপরে সিলিকন বা জার্মেনিয়াম লেখা না থাকে, খেয়াল করো কথাটা, ডায়োডের উপর সিলিকন বা জার্মেনিয়াম লেখা নাই বা ভোল্টেজটা লেখা নাই, তখন তুমি এটাকে আদর্শ ডায়োড হিসেবে ধরবা, যে ম্যাথটা আমাকে আদর্শ ডায়োড হিসেবে ধরে করতে হবে। তখন যখন আমরা এটা সলিউশন করব, যখন আমরা এটা সলভ করব, তখন আসলে ফরওয়ার্ড বায়াসে আমরা একটা শর্ট সার্কিট চিন্তা করব, রিভার্স বায়াসে একটা ওপেন সার্কিট চিন্তা করব, কারণ রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, ফাঁকা, একটা ওপেন সার্কিট চিন্তা করব। আর ফরওয়ার্ড বায়াসেও কোনো ভোল্টেজের ড্রপ হয় না, মানে ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমরা জিরো চিন্তা করতেছি। যদি আমরা একদম আদর্শ ডায়োডের কথা চিন্তা করি, ভোল্টেজ ব্যারিয়ারটাকে বা ভোল্টেজের যে পটেনশিয়াল ব্যারিয়ার সেটাকে জিরো চিন্তা করতেছি, যদি আদর্শ হয়। কখন এরকম চিন্তা করব, যখন কোনো ভোল্টেজ লেখা থাকবে না বা সিলিকন জার্মেনিয়াম লেখা থাকবে না। এখন আসো, আমাদের যদি এরকম বাস্তব ডায়োড নিয়ে আমরা চিন্তা করি, বাস্তব জীবনে যেরকম পাই আর কি, বাস্তব জীবনে যেরকম আমরা পাই, বাস্তব নিয়ে যদি চিন্তা করি, সেম জিনিসপত্র আছে, এটা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, বাট প্রশ্নের মধ্যে এই জায়গাতে সিলিকন লেখা বা জার্মেনিয়াম লেখা, ঠিক আছে, সিলিকন লেখা বা জার্মেনিয়াম লেখা, বা এই জায়গাতে সিলিকন লেখা বা 1.1 তোমার ভোল্ট লেখা, 1.1 না তো 0.7, সরি 0.7 ভোল্ট লেখা, এরকম যদি লেখা থাকে, বা এই জায়গাতে মনে করো তোমার জার্মেনিয়াম লেখা বা 0.3 ভোল্ট লেখা, এরকম যদি লেখা থাকে, তখন রিভার্স বায়াসে তো ওপেন সার্কিটই থাকবে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, এটাই আমরা ধরি। আর ফরওয়ার্ড বায়াসে আমাকে একটা ব্যাটারি হিসেবে চিন্তা করতে হবে, যেখানে 0.7 ভোল্টের একটা ব্যাটারি আছে। ব্যাটারিটা কিরকম, পি এর সাইডে পজিটিভ, দেখো ডায়োডের পি এর সাইডে পজিটিভ, ডায়োডের এন এর সাইডে নেগেটিভ,
ব্যাটারিটা কতটুকু 0.7 ভোল্টের। এইরকম ধরে আমরা সার্কিটটা সলভ করব, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম ধরে আমরা সার্কিটটা সলভ করব, দেখবো যে কোনো সার্কিটে জীবনে আটকাবে না, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরকম ধরে আমরা সার্কিটটা সলভ করব। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা ম্যাথগুলা করবো, সার্কিটের ম্যাথগুলা করবো একদম শেষের দিকে। রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়। এতটুকু ধরে আমরা ম্যাথগুলা করবো একদম শেষের দিকে ক্লাসের। আমরা এর আগে কিছু কনসেপ্ট দেখে আসি। কি কনসেপ্ট? কি কনসেপ্ট? এর আগে কিছু কনসেপ্ট দেখে আসি যে ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে বা একমুখী কারক হিসেবে কাজ করে, ঠিক আছে? আজকে 2 ঘন্টার ক্লাস, বাট আমাদের মধ্যে ব্রেক দিছিলাম একটা, ঠিক আছে? একমুখী কারক, একমুখী কারক কিভাবে কাজ করে এটা এখন দেখব। একমুখী কারক হিসেবে কাজ করে যে সে একমুখী বানায় দেয়, একমুখী বানায় দেয়। সে আসলে দ্বিমুখী কারেন্টকে একমুখী বানায় দেয়। আমাদের নর্মাল কারেন্টের যে সিগন্যালটা, সেই নর্মাল কারেন্টের সিগন্যালটা হচ্ছে এইরকম। আমাদের ক্লাস অলমোস্ট শেষ, এখন জাস্ট প্রশ্ন সলভ করবো আর ম্যাথ করবো। খুবই মজার মজার কিছু ম্যাথ করবো, একটু ওয়েট করো। এটা হচ্ছে আমাদের নর্মাল এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট এটা দ্বিমুখী কারেন্ট, মনে রাখবা, কারণ এটা পজিটিভ দিকেও যাচ্ছে, নেগেটিভ দিকেও যাচ্ছে। এই কারণে এটা হচ্ছে দ্বিমুখী কারেন্ট, ঠিক আছে? দ্বিমুখী কারেন্ট, দ্বিমুখী কারেন্ট এটাকে একমুখী করে দেয়, অর্থাৎ এক সাইডে নিয়ে আসে, এক সাইডে নিয়ে আসবে, এটাকে এক সাইডে নিয়ে আসবে, এটাকে এক সাইডে নিয়ে আসবে। অর্থাৎ এটাকে যদি ডায়োড ইউজ করে আমি এক সাইডে নিয়ে আসতে পারি, তখন আমরা বলতে পারবো যেটা একমুখী হয়ে গেছে। দেখো এই কারেন্টটা কিন্তু এখন একই দিকে আছে। অনুরূপ এই দিকে যদি থাকতো এটাও একই দিকে আছে, বা অনুরূপ এইরকম যদি থাকতো এটাও একই দিকে আছে, তখন এটাকে বলি আমরা ডিসি কারেন্ট, যেটা আসলে তোমার ডিরেকশনটা পরিবর্তন করছে না, শুধু পজিটিভ দিক থাকলে পজিটিভ দিকেই আছে, কখনো নেগেটিভ দিকে যাচ্ছে না, মানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, তখন সেটাকে বলি ডিরেক্ট কারেন্ট। বুঝছো? ডিরেক্ট কারেন্ট আর পরিবর্তনশীল কারেন্ট বা এসি কারেন্টের মধ্যে পার্থক্য, এসি কারেন্ট ডিরেকশন চেঞ্জ করে, তার দিকটাকে চেঞ্জ করে, কিন্তু ডিরেক্ট কারেন্ট তার দিকটাকে চেঞ্জ করে না। ওকে, ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট তার দিক যেটা আছে সেটা একদিকেই থাকে, পজিটিভ দিকে থাকলে পজিটিভ দিকে সারা জীবন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। এখন আসি এই কাজটা কেমনে করি। এই কাজটা আমরা কয়েকটা ডায়োড সার্কিট দিয়ে করতে পারি। ডায়োডকে বলা হয় রেকটিফায়ার বা একমুখী কারক, এটা গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ। এটা আমরা কয়েকটা সার্কিট দিয়ে করতে পারি। এটা হচ্ছে এক ধরনের সার্কিট। এই জায়গাতে সার্কিটে যদি আঁকতে ভুলে যাও, আমি আবার আঁকায় দেখাচ্ছি, নিজে নিজে আঁকায় দেখাচ্ছি। দেখো, প্রথমে একটা ট্রানজিস্টর রাখতে হয় আমাদের। কেন বলো তো ট্রানজিস্টর রাখতে হয়? ভোল্টেজটা কমানোর জন্য। 9-10-এ জানো তোমরা ট্রানজিস্টর কি কমায় বলো তো? ভোল্টেজ কমায়। তার মানে এসি কারেন্ট বড় ভোল্টেজ, সেখান থেকে আমরা ভোল্টেজটা কমাইছি। এরপর আমরা এই জায়গাতে দেই হচ্ছে একটা ডায়োড, এই জায়গাতে নেই হচ্ছে আমরা আউটপুট, এই জায়গা থেকে আমরা আউটপুট নিচ্ছি, মনে করো সামহাও আমরা আউটপুট নিচ্ছি। এই হচ্ছে সার্কিটটা। সার্কিটটা আঁকা বুঝছো? সার্কিটটা আঁকা বুঝছো সবাই? বলো তো আঁকা বুঝছো? জাস্ট একটা ডায়োড আমি দিছি, জাস্ট একটা ডায়োড দিছি, আর কিছুই না। এটা মনে করো পজিটিভ, এটা মনে করো নেগেটিভ, বাট যেহেতু এটা এসি কারেন্ট, পজিটিভ নেগেটিভ আসলে অল্টারনেট হয়, এখন পজিটিভ তারপরে এখন নেগেটিভ, পজিটিভ দিকটা আসলে চেঞ্জ হতে থাকে, যেহেতু এটা এসি কারেন্ট। এখন এখানে কাহিনীটা কি হয় খেয়াল করো। যখন এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, তখন বলো তো এটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস বলো? যখন এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, এইরকম ভাবে কারেন্টটা চলতেছে, ফরওয়ার্ড বায়াস, তখন কি কারেন্ট ফ্লো হবে নাকি হবে না? তখন কারেন্ট ফ্লো হবে, তখন হবে, ইয়েস হবে। তার মানে তখন আমি আউটপুটটা পাবো, তখন আমি আউটপুটটা পাবো। তার মানে আমার আউটপুট যে সিগন্যালটা, সেটা যদি আমি আঁকি যে আমার যখন পজিটিভ এই পাশে নেগেটিভ আছে, তখন আমি একটা আউটপুট পাচ্ছি, তখন আমি একটা আউটপুট পাচ্ছি, ইয়েস ইয়েস। বাট যেহেতু এটা এসি কারেন্ট, একটু পরে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, রাইট? একটু পরে এখানে হয়ে যাবে নেগেটিভ, এখানে হয়ে যাবে পজিটিভ, ইয়েস অর নো? ইয়েস, একটু পরে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমার ফরওয়ার্ড বায়াসে থাকবে? ফরওয়ার্ড বায়াসে থাকবে না, রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াস হওয়া মানে এটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? একটা ওপেন সার্কিট, মানে ফাঁকা সার্কিট। এখন বলো তো এখানে কারেন্ট ফ্লো হবে কিনা? এই দিক দিয়ে পুরোটা দিয়ে কারেন্ট ফ্লো হবে? হবে না, যার ফলে আমি আউটপুটটা পাবো না। যেহেতু এটা এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, এসি কারেন্ট মানেই হচ্ছে যেটা ডিরেকশন চেঞ্জ করে, একবার পজিটিভ এক পাশে আরেকবার নেগেটিভ এক পাশে, এই নেগেটিভ আর পজিটিভ সাইডটা সুইচ করে। তার মানে এখন তোমার কিন্তু আর কোনো কারেন্ট ফ্লো পাবো না আমরা। সো আমার আউটপুটটা থাকবে এখন ফাঁকা, আউটপুটটা থাকবে ফাঁকা, ঠিক আছে? একটু পরে যখন আবার তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, কারেন্টের ডিরেকশনটা, এখন মনে করো আবার পজিটিভ এদিকে নেগেটিভ এদিকে, বুঝে গেছো তাই না? তার মানে তখন আবার ফ্লো হবে, তারপর আবার হবে না, আবার ফ্লো হবে, এরকম আর কি, বুঝছো? যেহেতু এই জায়গাতে অর্ধেক তরঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অর্ধেকটা সিগন্যাল আমার নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাতে, তাই না? অর্ধেকটা সিগন্যাল আমার নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় হাফ রেকটিফায়ার, ঠিক আছে?
অর্ধেকটা সিগন্যাল আমার কি করতেছে বলতো, একমুখীকরণ করতেছে। এটা কিন্তু একমুখী হয়েছে, এটা কিন্তু একমুখী হয়েছে। দেখো এখন আর কিন্তু ডিরেকশনটা নেগেটিভ সাইডে যাচ্ছে না। বলো বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? এসি ভালো নাকি ডিসি ভালো? এক একটা জায়গায় এক এক রকম জিনিসপত্র ইউজ হয়। এসি আলটিমেটলি ভালো, কারণ এসি ভালো না হলে তো আমরা বাসা বাড়িতে এসি ইউজ করতাম না। কমন সেন্স। এখন আসো, আমরা যদি পুরাটা বর্তনী আমরা রেকটিফাই করতে চাই বা একমুখী করতে চাই, তখন কি করতে হতো সার্কিটটা? আমরা জাস্ট একটা ডায়োডের পরিবর্তে এখন দুইটা ডায়োড দিয়ে দিলাম। একটা ডায়োডের পরিবর্তে এখন জাস্ট দুইটা সাইডে দুইটা ডায়োড দিয়ে দিলাম। আর আউটপুটটা আগে এখান থেকে নিছিলাম, এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে মনে করো নিচ্ছি। একটা লাইন এদিক দিয়ে নিয়ে এসে মনে করো এখানে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। ধরে নাও এখানে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি, এখান থেকে আমি আউটপুটটা নিচ্ছি। এখন কি হয় দেখো, যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, বলো তো এই ডায়োডটা অ্যাক্টিভ নাকি অফ? বলো অফ নাকি অন? অফ নাকি অন? এটা অফ, কারণ এটার পি সাইডে নেগেটিভ সাইড আছে, তার মানে পি এ লো ভোল্টেজ আছে, তার মানে এটা অফ, এটা অন থাকবে। তার মানে তখন তোমার কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হবে, ইয়েস অর নো? ইয়েস। তার মানে তখন তুমি আউটপুটটা পাচ্ছ, তাই না? বলো তো ইয়েস, আউটপুটটা পাচ্ছ। এই যে তুমি একটা আউটপুট পাইলা। এর একটু পরে কি হবে বলো তো, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আগে যেখানে পজিটিভ ছিল সেখানে এখন নেগেটিভ, এখানে এখন পজিটিভ। এখন বলো তো এই ডায়োডটা অফ হয়ে যাবে না? ইয়েস, অফ হয়ে যাবে। এটা অন হয়ে যাবে, কারণ এটা ফরওয়ার্ড ব্যাস, এটা রিভার্স ব্যাস। এখন কারেন্টটা এই দিক দিয়ে যাবে, তাই না? এই দিক দিয়ে যাবে। তার মানে এখনো কিন্তু আমি কারেন্টটা পাবো, একই দিক থেকে কিন্তু আউটপুটটা যাচ্ছে। এটা দিয়ে গেলেও এই দিক দিয়ে যাচ্ছে, এটা দিয়ে গেলেও একই দিক থেকে যাচ্ছে। তার মানে এখানেও আউটপুটটা আমি পাবো। সো এই জায়গাতে দেখো দুইটা সাইডেই আমি আউটপুটটা পাচ্ছি, তাই না? বলো তো এই কারণে এটাকে বলা হয় ফুল রেকটিফায়ার। তার মানে পুরো তরঙ্গটাকে এটা রেকটিফাই করে। গ্রাউন্ড কেন স্যার? গ্রাউন্ড ছাড়া তো কারেন্ট কই যাবে বলো তো? কারেন্ট সার্কিটে ফ্লো হওয়ার জন্য একটা লুপ লাগে, একটা লুপ ক্রিয়েট করা লাগে, নাহলে তো লুপটা ক্রিয়েট হবে না। মনে করো এই জায়গাতে আমরা কোনো কানেকশন দেই নাই, তখন তো এই জায়গাতে ওপেন হয়ে থাকবে। সো ওপেন জায়গাতে তো কারেন্ট ফ্লো হয় না, অবশ্যই গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, রিড স্পন্দনের মতো ক্লিয়ার। ঠিক আছে রাদারফোর্ড, বলো বুঝছো সবাই? বুঝছো? সো এই সেম কাজটা আমরা দুইটা ডায়োড দিয়ে না করে চারটা ডায়োড দিয়ে করতে পারি। দুইটা ডায়োড দিয়ে না করে আরেকটা সার্কিট আছে যেটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার, চারটা ডায়োড দিয়ে করতে পারি। খেয়াল করো, চারটা ডায়োড দিয়ে করতে পারি, এটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। এটাও একই কাজটা করে। সার্কিটটা কেমনে আঁকাবা এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। দুইটা ট্রান্সফরমার তো তুমি আঁকাইলা, এটা দিয়ে কি করলো, ভোল্টেজটা কমাইলো। তারপর এরকম ভাবে নিয়ে যাবা, এতটুকু তুমি নিয়ে আসলা, এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা। আমি জাস্ট সার্কিটটা আঁকা শিখাচ্ছি, কেমনে মনে রাখবা। ডায়োড গুলা যে বসাবা না, ডায়োড গুলা তুমি এখান থেকে হাত রাখবা, এমনে যাবে ঘুড়ির মতো, এমনে যাবে। তার মানে একটা ডায়োড যাবে তোমার এইরকম, এইদিকে নির্দেশ করতেছে একটা অ্যারো চিহ্নের মতো, আরেকটা ডায়োড এমনে যাবে, দেখো এমনে গেল, এমনে যাবে। তারপর আরেকটা ডায়োড এমনে যাবে, বলো আঁকাইতে পারবা না ব্রিজ রেকটিফায়ারটা? এবং আউটপুটটা নিবা হচ্ছে মধ্যে থেকে, এই মধ্যে থেকে তুমি হচ্ছে আউটপুটটা নিবা, আঁকাইতে পারবা? জাস্ট আঁকানোটা শিখাইছি, জীবনে আমার আঁকানো ভুলবা না। যেই জায়গাতেই ভুলে যাবা, ব্রিজ রেকটিফায়ারের সার্কিটটা কেমন ছিল, মানে চারটা ডায়োড কোন দিকে মুখ করেছিল, হাতটা এমনে ধরবা, এমনে যাবে যে কোনো পয়েন্ট থেকে। এটা হইতে পারে এখান থেকে তুমি উল্টাভাবে আঁকতে পারতা, এমনে যাবে, সমস্যা নেই। এখান থেকে এমনে যাবে, এটাও করতে পারতা, সমস্যা ছিল না। সো মেইন কথা, একটা কর্নার থেকে, এই কর্নার থেকে না, এই কর্নার থেকেও না, এই কর্নারটা থেকে বা এই কর্নারটা থেকে এমনে যাবে, জাস্ট মনে রাখবা। এই কর্নার বা এই কর্নার মধ্যের যে দুটা কর্নার, সেখান থেকে এমনে যাবে। সো সার্কিটটা আঁকা আর জীবনে ভুলবা না। এখন দেখো এটা কিভাবে ফুল ব্রিজ রেকটিফাই করে, কিভাবে পুরো তরঙ্গটাকে রেকটিফাই করে। দেখো একমুখী করে, যখন আমার এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, খেয়াল করো, তখন বলো তো কোনটা অফ? এই ডায়োডটা অন, এটা অফ, কারণ এটার পি সাইডে নেগেটিভ ভোল্টেজ আর এন সাইডে একটা পজিটিভ ভোল্টেজ, তার মানে এটা অফ থাকবে, তাই না? বলো তো এটার এন সাইডে নেগেটিভ সাইডে পজিটিভ ভোল্টেজ আছে, তার মানে এটা অফ থাকবে। যখন এই সাইডে নেগেটিভ, তখন এইটা অন থাকবে। দেখো এটার এন সাইডে নেগেটিভ আছে, এটার পি সাইডে নেগেটিভ আছে, এটার পি সাইডে নেগেটিভ থাকে মানে তো এটা অফ। বুঝছো কোন দুইটা ডায়োড অফ, কোন দুইটা অন থাকবে বলো তো? বুঝতে পারছো? ব্রেক নাই কোনো, ক্লাস একবারে শেষ হয়ে যাবে। বলো বুঝতে পারছো? ওকে, বুঝছো? তাহলে এখন কারেন্টটা কেমনে ফ্লো হবে, এই যে খেয়াল করে দেখো, এই যে কারেন্টটা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে চলে যাবে। তার মানে তুমি এখান থেকে আউটপুটটা পাচ্ছ, এই যে তোমার আউটপুটটা পাচ্ছ। এরকম দুইটা চিত্রও কিন্তু আঁকতে হবে, যে এটা তোমার ইনপুট সিগন্যাল, এটা তোমার করেসপন্ডিং আউটপুট সিগন্যাল। আউটপুটে কি করবা, জাস্ট এটার
রিভার্সটা মানে নিচটুকু ফ্লিপ করে উপরে তুলে দিবা। এখন যখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে কারেন্টের, খেয়াল করো, যখন তোমার এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ, এখন বলো তো কোনটা অন কোনটা অফ? এটা অন, কারণ এনে এন আছে, নেগেটিভে এন আছে, পজিটিভে এন আছে, তার মানে এটা অফ। এখানে নেগেটিভে পজিটিভ, তার মানে এটা অফ। পজিটিভে মানে পি সাইডে পজিটিভ, তার মানে এটা অন। এখন কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তার মানে এখনো কিন্তু কারেন্টটা এই দিক দিয়েই ফ্লো হচ্ছে, এই ভিতরের আউটপুটটুকুর মধ্যে কারেন্টটুকু এই দিক দিয়েই ফ্লো হচ্ছে। তার মানে একই দিক থেকে তোমার কারেন্টটা তুমি আউটপুটে পাবা। বুঝছো? তো সার্কিটটা তোমার আঁকানো মুখস্থ করতে হবে যে কেমনে আঁকাবা। এই পয়েন্টে দাঁড়াবা, এমনে যাবে এমনে যাবে, যে সার্কিটটা আঁকাবা কেমনে, এই সার্কিটটা কেমনে আঁকাবা, এই পয়েন্টে দাঁড়াবা, এমনে যাবে এমনে যাবে, এন্ড এখান থেকে তোমার আউটপুটটা তুমি নিবা। তারপর তোমার এই দুইটা যে তোমার আউটপুট আর ইনপুট আছে, এই দুটো চিত্র আঁকতে হবে। আর তারপর তোমাকে দেখায় দিতে হবে যে আসলে এই পাশে পজিটিভ থাকলে আর এই পাশে নেগেটিভ থাকলে কোন ডায়োডটা অন হচ্ছে, কোন ডায়োডটা অফ হচ্ছে, নাম্বার সহ তোমাকে বলে দেওয়া লাগবে। বলো পারবা কিনা? বলো পারবা কিনা? বলো 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 পারবা কিনা? বলো আগুনের মতো ক্লিয়ার কিনা? বলো সবাই। আগুন তো ক্লিয়ার না। ঠিক আছে, বলো ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ ক্লিয়ার। তাইলে এখন আমরা কিছু জ্ঞানমূলক দেখবো, অনুধাবনমূলক দেখবো। বিপরীত ঝোঁকে ডায়োডে তড়িৎ প্রবাহিত হয় না কেন? দেখো, এই যে এই বোর্ডটা রাজশাহী বোর্ড 2023, এটা হচ্ছে বোকা। আমরা জানি বিপরীত ঝোঁকে কিছু কিছু প্রবাহিত হয়, যেটাকে আমরা বলি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তাই না? বিপরীত ঝোঁকেও কিছু কিছু প্রবাহিত হয়, তাই না, যেটাকে বলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। বাট তারা বোকা, বাট তারা বোকা না, তারা যেটা বলছে আমাদের আসলে সেই টোনেই যেতে হবে। আমি সবসময় বলছিলাম খ নাম্বার প্রশ্নে যেমনে তোমার স্রোত আসে অমনেই তুমি আগাবা। যেমন তোমাকে যদি ইন্টারপ্রেটার ভালো নাকি কম্পাইলার ভালো, তোমাকে যদি খ নাম্বারে বলে ইন্টারপ্রেটার কম্পাইলার থেকে ভালো, তুমি আসলে ইন্টারপ্রেটারকেই ভালো বানাবা। যদি খ নাম্বারে বলে কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে ভালো, তুমি কম্পাইলারকেই ভালো বানাবা। তোমরা যেমনে স্রোত অমনি আগাবা। তারা বলছে বিপরীত যুগে তড়িৎ প্রবাহিত হয় না কেন ব্যাখ্যা করতে, তুমি এটাই ব্যাখ্যা করবা। কেমনে? কেমনে? তুমি তখন ব্যাখ্যা করে দিবা যে আমরা এই জায়গাতে বিপরীত ঝোঁকে আমরা কানেকশনটা দিই এইরকম, তুমি চিত্রটা এটা আঁকাবা, তুমি এই চিত্রটা আঁকাবা, এই চিত্রটা আঁকাবা, যে আমরা বিপরীত যুগে কানেকশন দিই এইরকম। এইরকম বিপরীত যুগে কানেকশন দেওয়ার কারণে আমাদের বাইরের এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র দিয়ে আমরা এখানে ভিতরের পটেনশিয়াল ব্যারিয়ারটাকে অতিক্রম করতে পারি না, যে কারণে এখানে কারেন্ট ফ্লো হয় না। অ্যাকচুয়ালি হয়, যেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ওটার কথা আমরা ভুলে যাব। বুঝছো? বুঝছো? ঠিক আছে, ওটার কথা আমরা ভুলে যাব। আমরা বলবো এই বাইরের দুইটা একই দিকে হওয়ার কারণে এই ইলেকট্রনটা আর এই দিকে ফ্লো হতে পারে না, যে কারণে কারেন্ট ফ্লো হয় না। একটু পরে দেখবা সিলেট বোর্ড আবার চালাক। সিলেট বোর্ড একই প্রশ্ন করছে, পিএন জাংশনে বিপরীত ঝোঁকে বিপরীত সম্পৃক্ত কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ব্যাখ্যা করো। তার মানে এখন তুমি আসলে মন মতো লিখতে পারবা, ওই চিত্রটা আঁকাবা। রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কিভাবে পাও? এই তোমার ইলেকট্রনগুলো এই পাশে ফ্লো হচ্ছিল, এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে হলে যায় বসছিল, এটার জন্য একটা কনস্ট্যান্ট কারেন্ট পাও, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। সো সেটা তোমার হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা একটু চালাক বোর্ড। সো তুমি এখানে ব্যাখ্যা করতে পারবা না, এখানে কিন্তু আর বিপরীত ঝোঁকে তুমি কারেন্ট জিরো বলবা না, এখানে তুমি রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ব্যাখ্যা করবা। বলো পারবা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই পারবা? ইয়েস অন্য? ঠিক আছে, আমি কুইকলি 2 মিনিট একটু রিক্যাপ করতেছি, 2 মিনিটে কুইকলি 2 মিনিটে রিক্যাপ করতেছি, সবাই একটু খেয়াল করো। কুইকলি 2 মিনিটে। আমাদের সেমিকন্ডাক্টর দুই রকম হতে পারে, একটা পিওর, একটা আনপিওর, মানে ইমপিওর, একটা অবিশুদ্ধ, একটা বিশুদ্ধ। অবিশুদ্ধ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ডোপিং, তাই না? ডোপিং দুই রকম করতে পারি, একটা 3 যোজি, একটা 5 যোজি। একদম কুইকলি যাচ্ছি, জাস্ট একটু ইমাজিন করো। 3 যোজি দিয়ে এটা করতে পারি, 5 যোজি দিয়ে করতে পারি। 3 যোজি কোনগুলা? অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম। 5 যোজি কোনগুলা? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। 5 যোজি দিয়ে করলে তাকে বলি এন টাইপ, 3 যোজি দিয়ে করলে তাকে বলি পি টাইপ। ওকে, তারপর পি টাইপে মেজরিটি হচ্ছে হোল, মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। এন টাইপের মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোল। ঠিক আছে, গেল। তারপর এগুলা কেন? এগুলো আমরা পারি। তারপর আমাদের এই জায়গাতে ছিল হচ্ছে কি, যে তারা আধান নিরপেক্ষ কেন, এটা ব্যাখ্যা করছিলাম। আধান কেন নিরপেক্ষ হয়? কারণ যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, সো আলটিমেটলি আধান নিরপেক্ষ। তারপর আমরা দেখছিলাম হচ্ছে যে হোল কিভাবে পরিবাহিত হয়, এই জিনিসটাও দেখছি। এরপরে আমরা পি এন জাংশনে চলে আসছি, যে এখানে একটা পি, এখানে একটা এন টাইপ, এখানে অনেকগুলো হোল আছে, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে। তাদের নিজেদের তাড়নায় আদান প্রবাহের ব্যাপনে এই পাশ থেকে কিছু ইলেকট্রন এই পাশে চলে আসে, ফলে এখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, যেটাকে বলে আমরা বিভব প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ার, যেটা আসলে ভিতরে ভিতরে ক্রিয়েট হয়ে গেছে। এই যে স্তরটা, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করতে চাই। অ্যাক্টিভ করতে গেলে আমাদের আসলে আচ্ছা, এটার পরিবর্তে আমরা ব্যাটারি কেমনে লাগাই, মানে এটাকে একটা ব্যাটারি হিসেবে চিন্তা করি কিভাবে সার্কিটে। যেহেতু এটা একটা বিভব বা বিভব প্রাচীর, সো সার্কিটের একটা ব্যাটারির মতো ট্রিট হবে, ব্যাটারির মতো কাজ করবে। ব্যাটারিটা কিভাবে আঁকতে হবে? পি এর সাইডে পজিটিভ, এন এর সাইডে নেগেটিভ। ব্যাটারির
সাইজটা কত 0.7 নাকি 0.3 ডিপেন্ড করবে সিলিকন নাকি জার্মেনিয়াম। সিলিকনের ডায়োড হলে 0.7, জার্মেনিয়ামের হলে 0.3, দ্যাটস ইট। এখন আমি যদি ফরওয়ার্ড বায়াসে কানেকশন করি, অর্থাৎ পিতে হাই এনতে লো বা পিতে পজিটিভ এনতে নেগেটিভ, তখন কি হয় আমার বাইরের তড়িৎ ক্ষেত্রটা আরও বেশি পাওয়ারফুল হয়, যে কারণে ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হয় এবং আমি এই দিক বরাবর একটা কারেন্ট পাই, এই দিক বরাবর একটা কারেন্ট পাই। ঠিক আছে, কতক্ষণ পর আমাদের বিভব প্রাচীরটাকে অতিক্রম করার পর, তার মানে একটা সার্টেন ভোল্টেজের পরেই কারেন্ট ফ্লোটা পাই, এর আগে পাই না। সার্টেন ভোল্টেজের পরে আমরা কারেন্ট ফ্লোটা পাই। ঠিক আছে, ওকে। আর যদি তার উল্টা কানেকশনটা দিই, তখন আর ইলেকট্রনগুলো আর এই পাশে আসতে পারে না, জাস্ট কিছু পরিমাণ ইলেকট্রন যেগুলো এখানে ছিল সেগুলো একটা কনস্ট্যান্ট কারেন্ট তৈরি করে, যেটাকে বলি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টের ডিরেকশনটা কি আগেরটার উল্টা, যে কারণে আমরা গ্রাফে উল্টাভাবে আঁকাইছি। ঠিক আছে, রিভার্স বায়াসটা কি পিতে লো ভোল্টেজ এনতে হাই ভোল্টেজ। ঠিক আছে, ডান। অ্যান্ড একটা সময় যে অনেক বেশি ব্যাটারির ভোল্টেজ বাড়াইলে তখন আসলে ডায়োডটা ভাঙা শুরু করে, যেটাকে বলি আমরা ব্রেকডাউন ভোল্টেজ। অ্যান্ড ইফেক্টটাকে বলি হচ্ছে জেনার ইফেক্ট। ওকে, সো জেনার ব্রেকডাউন বলি এটাকে। এরপর আমরা কি বলছিলাম, আমরা ধরে নিব হচ্ছে আদর্শ ডায়োড ম্যাথ করার সময়, তার মানে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হবে, রিভার্স বায়াসে হবে না, রিভার্স বায়াসে ওপেন সার্কিট হিসেবে ট্রিট হবে, এটা আমরা ধরে নিব। অ্যান্ড আমরা ধরে নিব হচ্ছে এরকম জিনিসটা, এখানে একটা ম্যাথ দেখাইছিলাম, যদিও ম্যাথটা আমরা পরে আসতেছি। আমরা ধরে নিব হচ্ছে এরকম জিনিসটা, যদি কিছু লেখা না থাকে আমরা একদম আদর্শ ধরে নিব। তার মানে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হবে এবং শর্ট সার্কিট, আর তোমার রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হবে না এবং ওপেন সার্কিট। বাট যদি এটা বাস্তব জীবনে হয় এবং এখানে ভোল্টেজ লেখা থাকে বা তোমার সিলিকন বা জার্মেনিয়াম লেখা থাকে, তখন আসলে আমাকে ফরওয়ার্ড বায়াসে 0.7 ভোল্ট ধরে নিতে হবে বিভব প্রাচীর, রিভার্স বায়াসে ধরে ওপেন, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না। তার মানে আমাদের জন্য রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়। বাট যদি এটা আদর্শ হয়, মানে কোনো ভোল্টেজ লেখা না থাকে, তখন আমরা শর্ট সার্কিট চিন্তা করব। আর যদি আদর্শ না হয়, তখন আমরা 0.7 ভোল্ট চিন্তা করবো। বলো একদম পানির মতো ক্লিয়ার কিনা? বলো বলো বলো, একদম পানির মতো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, একদম ক্লিয়ার? বলো তো সবাই, সবাই একটা করে লিখো, সবাই একটা করে লিখো, সবাই একটা করে লিখো, সবাই একটা করে লিখো। ঠিক আছে, একজন বলছে ভাই আরেকবার, ওরে বলো তো বাসায় যায় পেটে আসতে মন চায় না? আরেকবার একটু দেখে আসো, তুমি একটু শুরু থেকে দেখে আসো। এখন দেখো এই ডায়োডটাকে যদি আমরা আদর্শ চিন্তা করি, মনে করো এখানে কোনো ভোল্টেজ লেখা নাই, এখানে কোনো ভোল্টেজ লেখা নাই। আগে বলো এটা ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে? ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে? বলো ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে? ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে? বলো তো। ফরওয়ার্ডে আছে, কারণ পিতে হাই ভোল্টেজ এনতে লো ভোল্টেজ। দেখো এন সাইডে লো, পিতে হাই। ওকে, এখন আমাদের চিন্তা করতে হবে ফরওয়ার্ডে যেটা আছে এটা কি আদর্শ ডায়োড নাকি বাস্তব ডায়োড। যেহেতু এখানে লেখা নাই সিলিকন বা জার্মেনিয়াম, কিছু লেখা নাই, আমরা এটাকে আদর্শ হিসেবে চিন্তা করবো। আদর্শ হিসেবে চিন্তা করলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়, তাই না? এখানে একটা ব্যাটারি আছে 30 ভোল্টের, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়, এখানে আছে 1 কিলো ওহমের। এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। ঠিক আছে, কেন শর্ট সার্কিট? কারণ এটাকে আমরা আদর্শ ধরছি, কারণ এখানে কিছু লেখা নাই সিলিকন নাকি জার্মেনিয়াম নাকি 0.7 এগুলা, তো আমরা শুধুমাত্র একটা শর্ট সার্কিট হিসেবে ধরছি। এখন এখান থেকে কারেন্ট বের করা বাচ্চাদের জিনিস, এটা তো তুমি কারেন্ট এমনি বের করতে পারবা। আই সমান কি হয়ে যাবে 30/1000, কারেন্টটা তো তুমি এমনি বের করতে পারবে। ঠিক আছে, বাচ্চাদের জিনিস। বাট এই সেম সার্কিটে যদি আমাকে এই জায়গাতে 0.7 লেখা থাকতো অথবা সিলিকন লেখা থাকতো, তখন এটাকে যখন আমি সার্কিটে কনভার্ট করতাম কি হইতো বলো তো? ম্যাথ সলভের জন্য সার্কিটটাই কনভার্ট করতাম, তখন কি হইতো বলো তো? এই জায়গাতে আমি একটা ব্যাটারি হিসেবে চিন্তা করতাম, যেই পাশে পি ওই পাশে আমার পজিটিভ প্রান্ত, যেই পাশে এন ওই পাশে আমার নেগেটিভ প্রান্ত, এবং এটা সাইজ হচ্ছে 0.7। বুঝছো? তখন আমি এটা চিন্তা করতাম। তখন আমার বলো তো, তখন আমার কারেন্ট ফ্লোটা কত হইতো? কারেন্ট ফ্লোটা হইতো হলো 30 - 0.7 ডিভাইডেড বাই 1 কিলো ওহম। এটা কেমন লিখছি? খুব সুন্দর একটা কেভিএল এখানে অ্যাপ্লাই করো না। কেভিএল অ্যাপ্লাই না করতে পারলে তুমি সার্কিট বরাবর হাঁটো না, তাহলেই তো হয়। মনে করো তুমি এই পয়েন্ট থেকে হাঁটতেছো, ওকে, এটা হচ্ছে এ পয়েন্ট, তার মানে এ পয়েন্টের ভোল্টেজ এই দিকে যাচ্ছ 30+ হয়ে যাবে। তোমাদের এগুলো শিখাইছি চলতরিতে। কারেন্ট মনে করো এইদিকে ফ্লো হচ্ছে, তার মানে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমবে। কতটুকু কমবে বলো তো? আয়ার পরিমাণ, তার মানে 1000 আই। এখানে আবার 0.7 করবে, -0.7, তোমার চলে আসলে আবার এ পয়েন্টে। এটা কাটা, তুমি এখান থেকে আই বের করলে এটাই আসবে। সো যে কোনোটা দিয়ে করতে পারো। বলো একদম ক্লিয়ার কিনা সবাই? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? ঠিক আছে, ডান ডান ডান। আরও বেশ কিছু সুন্দর সুন্দর ম্যাথ করবো, একটু ওয়েট করো। আগে আমাদের কাজের জিনিসগুলো শেষ হয়ে নিক। আগে আমাদের বোর্ডের এমসিকিউ আর সিকিউগুলো আগে আমরা একটু দেখে নিই এখন। ঠিক আছে, এখন আমরা বোর্ডের এমসিকিউ সিকিউগুলো দেখবো, তারপর কিছু সুন্দর সুন্দর ম্যাথ করাবো, তারপরে ক্লাস শেষ। ঠিক আছে, সো আমরা যদি একটা না ক্লাস নিতাম তাহলে এতক্ষণে ক্লাস শেষ হয়ে যেত। ওকে, ঠিক আছে। বলো ডায়োড কি মাথার ভিতরে ঢুকছে কিনা? এটা সেভ হতে থাক। সবাই রাতে খাইছো? রাতে খাইছো সবাই? ঠিক আছে, খাইলে ঠিক আছে, না খাইলে পরে খাও, প্যারা নেই। এখন এখান থেকে কি জ্ঞানমূলক আর অনুধাবন আসে এগুলো দেখছি। এখন আসে এমসিকিউ উত্তর করি। এগুলো সবগুলো অ্যাডমিশন আসে এমসিকিউ। কোথায় আসা? অ্যাডমিশন আসে এমসিকিউ। দেখো উত্তর করো, উত্তর করো।
এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কোনটা সঠিক? এন টাইপে কি বেশি? এন টাইপে ইলেকট্রন বেশি। তার মানে এখানে কোনটা উত্তর বলো তো? সি নাম্বার। আমার আগে উত্তর করো। ওকে, আমার আগে উত্তর করো, আমার আগে উত্তর করো। এন টাইপে কি বেশি? ইলেকট্রন বেশি। এন টাইপে কি বেশি বলো তো? নাম্বার অফ ইলেকট্রন বেশি নাম্বার অফ হোলের চাইতে। ব্রিজ রেকটিফায়ারে এসি কে ডিসিতে রূপান্তর করার জন্য লোডের সাথে সমান্তরালে একটা ধারক যুক্ত করা হয়। দেখো আমাদের এটা কিন্তু ডিসি হইছে, মানে একমুখী হইছে, বাট স্মুথ হয় নাই। এটাকে একদম পারফেক্ট ডিসিতে রূপান্তর করতে হলে পারফেক্ট ডিসি দেখতে হয় এরকম। আমরা যদি এখানে একটা ক্যাপাসিটর যুক্ত করে দিতাম, তাইলে এটা স্মুথ হয়ে যেত, অনেকটা এরকম হয়ে যেত। ঠিক আছে, অনেকটা এরকম হয়ে যেত, কমতেছে কমতেছে একটু একদম স্মুথ হয়ে যেত। সো একটা ক্যাপাসিটর যুক্ত করা হয় হচ্ছে তোমার হচ্ছে স্মুথ করার জন্য। কি করার জন্য? স্মুথ করার জন্য। সো জাস্ট একটা এমসিকিউ হিসেবে মনে রাখো, আর কিছুই লাগবে না এখান থেকে। এটা বুয়েটের যখন এমসিকিউ আসলো তখন সেখানে এই প্রশ্নটা আসছিল, ডিসিকে মসৃণ করার জন্য। পরেরটা বলো, একটা পিএন জাংশনের মধ্যে এত তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে দুই প্রান্তের বিভব পার্থক্য এত পরিবর্তিত হয়, আমাদের এই জায়গাতে কত গতীয় রোধ বা রোধ কত? দেখো আমরা আগে বের করতাম তোমার ভি ইকুয়ালস টু আইআর এরকম করতাম, তাই না? বা আর ইকুয়ালস টু ভি বাই আর এরকম করতাম, তাই না? কারণ সেই জায়গাতে আমাদের কারেন্ট ফ্লোটাও ধ্রুবক ছিল, ভোল্টেজটাও ধ্রুবক ছিল। বাট আমার ডায়োডে বলো তো কারেন্ট ফ্লোটা কি ধ্রুবক? ডায়োডে তো কারেন্ট ফ্লোটা ধ্রুবক না। দেখো এই গ্রাফটা কি ধ্রুবক? এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ, এই পাশে তো এরকম ধ্রুবক না। সো আমাদের এই জায়গাতে ডিফারেন্সিয়েশনের ছোট ভাই, ডিফারেন্সিয়েশনের ছোট ভাই কোনটা বলো তো? ডিফারেন্সিয়েশনের ছোট ভাই ইউজ করতে হয়, মানে পরিবর্তন ব্যবহার করতে হয়। ঠিক আছে, পরিবর্তন ব্যবহার করতে হয়, যেহেতু এটা ধ্রুবক কারেন্ট না। তাহলে এই জায়গাতে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হয়েছে বলো তো? 400। ভোল্টেজের পরিবর্তন কত হয়েছে? 0.1। তাহলে রোধটা তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবা। বলো তো কত হয়? 1/400, 1/400 মিলি 10⁻³ কত আসে বলো তো? 1/4 মানে 0.25, 0.25। বলো বুঝছো? তার মানে নর্মাল ভি ইকুয়ালস টু আইআর এরকমই, বাট এর জায়গাতে ডেল ভি আর ডেল আই ইউজ করতে হবে, কারণ এটা ধ্রুবক কারেন্ট না। এটাকে বলা হয় গতীয় রোধক, গতীয় রোধক বা তোমার ডায়োডটার রোধক, গতীয় রোধক বলা হয় এটাকে, বা রোধ হিসেবে তুমি চিন্তা করতে পারো। একটা অপদ্রব্যযুক্ত পিএন এর ধরন নির্ণয় করা হয় কি দিয়ে? এটাকে বলা হয় হল ইফেক্ট দ্বারা। এটা তোমরা এখনো পড়ো নাই, কারণ এটা হচ্ছে তোমার চৌম্বক অধ্যায়ের পড়া, যে হল ইফেক্ট দ্বারা একটা পদার্থের মধ্যে কি চার্জ আছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো এটা লাগবে না, এটা ফুল সিলেবাসের একটা এমসিকিউ। জেনার ডায়োড কি ঝুঁকে কাজ করে? দেখো জেনার ব্রেকডাউন ইফেক্ট আমরা পড়ছি, যে ব্রেকডাউন হয়, তার মানে আমাদের নর্মাল ডায়োড ওই ব্রেকডাউন রিজিয়নে কাজ করতে পারে না, সে তো নষ্টই হয়ে যাচ্ছে। একটা স্পেশাল ডায়োড আছে আমাদের, যেটাকে বলা হয় জেনার ডায়োড। এটা ডায়োডটা দেখতে কেমন? এই ডায়োডটা যদিও বা আমাদের এই ডায়োডের কোনো ম্যাথ আমাদের সিলেবাসে নাই, বাট ডায়োডটা দেখতে হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে জেনার ডায়োড, যেটা ওই ব্রেকডাউন রিজিয়নেও কাজ করতে পারে। তার মানে জেনার ডায়োড ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা জায়গাতেই কাজ করতে পারে, সম্মুখ এবং বিপরীত দুইটার মধ্যেই কাজ করতে পারে। ঠিক আছে, শুধু বিপরীত যুগে কাজ করে না, সে সম্মুখেরটাও কাজ করতে পারে। যেই লোক মোটরসাইকেল চালাইতে পারে সেই লোক সাইকেলও চালাইতে পারে, তার মানে সে বিপরীত যুগে তো কাজ করতে পারে, সম্মুখেও পারে। বাট নর্মাল ডায়োড বিপরীত যুগে কাজ করতে পারে না, বিপরীত যুগে সেটা জিরো হয়ে যায়। ঠিক আছে, ওকে, জেনার ডায়োড দেখতে হচ্ছে এরকম। এরপরেরটা উত্তর করো তো এমসিকিউ। সিলিকন মৌলের ক্ষেত্রে গ্যাপ কত? এটা বাচ্চারাও জানে, 1.1 ইলেকট্রন ভোল্ট। পরেরটা করো, তাপমাত্রা বাড়ার সাথে কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে? অর্ধপরিবাহী। এখানে অর্ধপরিবাহী কোনটা? কোনটা অর্ধপরিবাহী এখানে বলো তো? সিলিকনটা এখানে অর্ধপরিবাহী। ওকে, আমার আগে উত্তর করবা সবগুলা, সবাই কুইকলি। নিচের কোনটিতে ডোপেন্ট হিসেবে ব্যবহার করলে পি টাইপ অর্ধপরিবাহী ধর্ম পাওয়া যাবে না? না বলছে, না বলছে, পি টাইপ পাওয়া যাবে না। তার মানে এন টাইপ পাওয়া যাবে কোনটা ইউজ করলে? এন টাইপ পাওয়া যাবে কোনটা ইউজ করলে? বলো, এন টাইপ পাওয়া যাবে কোনটা ইউজ করলে? বলো তো, এন টাইপ পাওয়া যাবে কোনটা ইউজ করলে? অ্যালুমিনিয়াম। এই না বলছে, পি টাইপ পাওয়া যাবে না, মানে এন টাইপ পাওয়া যাবে। যারা এ আবেগের বসে উত্তর করতেছো, হবে না তো। পি টাইপ পাওয়া যাবে না মানে এন টাইপ পাওয়া যাবে, পঞ্চযুজি লাগবে, তার মানে অ্যান্টিমনি, ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি। ঠিক আছে, তারপর এটা পিএন জাংশনের সনদে ডিপ্লেশন স্তরের স্থিতির কারণ কি? আদান বাহকের ব্যাপন। ওকে, কিউট কিউট প্রশ্ন। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হয় বলো তো? অর্ধপরিবাহী রোধ কমবে, অর্ধপরিবাহী রোধ কমবে, কারণ বেশি পরিমাণ ইলেকট্রন যায়, কমে। ওকে, ভেরি গুড, নাইস। পরেরটা উত্তর করো। একটা এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় বেশি না? বলো, উত্তর করো, উত্তর করো, উত্তর করো তাড়াতাড়ি। বেশি না, সমান, সমান কিন্তু উদয়, বেশি বলবা না। আধান কিন্তু সমান থাকে। নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোলের মধ্যে তুমি তারতম্য করতে পারো। এটা উত্তর করো। নিচের কোনটি সম্মুখ যুগ, সম্মুখ যুগ। সম্মুখ যুগের ফর্মুলা জানি কি? ফরওয়ার্ড ব্যাস
পিতে হাই এনতে লো, পিতে হাই এনতে লো, পিতে হাই এনতে লো, একদম ট্রু কানেকশন। পিতে পজিটিভ বা হাই, এনতে নেগেটিভ বা লো। এনতে লো বলো তো কোনটা এরকম আছে? এখানে পিতে আছে -2, তার মানে পিতে কম আছে এনতে বেশি আছে, তার মানে জীবনও সম্যোগ হবে না। পিতে কম আছে এনতে বেশি আছে, জীবনও হবে না। পিতে বেশি কম আছে এনতে বেশি আছে, জীবনও হবে না। এখানে পিতে 0 আছে, এনতে -2 আছে, তার মানে পিতে বেশি আছে, তার মানে পিতে হাই আছে। ওকে, ভেরি গুড। তারপর এটা উত্তর করো, নিচের কোনটি বিপরীত যোগ? বলো তো কোনটা বিপরীত যোগ? বিপরীত যোগ হওয়ার শর্ত কি? উল্টা কানেকশন, পিতে লো এনতে হাই। তার মানে এরকম কোনটা আছে? দেখো এখানে এনতে লো আছে, পিতে হাই আছে, এটা হবে না। এনতে -12, পিতে -5, -5 বড় রাশি, তার মানে পিতে বেশি এনতে কম, এটাও হবে না। এখানে দেখো পিতে 0 এনতে 5, এখানে কিন্তু হচ্ছে পিতে বেশি আছে এনতে কম, সরি পিতে কম আছে এনতে বেশি আছে, তার মানে এটা কি বলো তো? রিভার্স বায়াস। বলো বুঝতে পারছো এই বি নাম্বার যে উত্তর? বুঝতে পারছো? ঠিক আছে, আমরা আরো কিছু এমসিকিউ দেখে আসি। এগুলো ছিল অ্যাডমিশনের এমসিকিউ। এখন আমরা কিছু বোর্ডের এমসিকিউ দেখে আসি, যেগুলো একদম বাচ্চাদের জিনিস। পি টাইপের সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ প্রবাহের কারণ কি বলতো? পি টাইপে কোনটা বলতো? পি টাইপে কোনটা কারণ? পি টাইপে কোনটা কারণ বলতো? হোল। পি টাইপের মেজরিটি চার্জ কি হচ্ছে? হোল, তার মানে হোলই হচ্ছে তোমার কি পরিবহনটা করে। তারপর পরেরটা, পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোনটা দিয়ে ডোপিং করতে হয়? বোরন, অ্যালুমিনিয়াম, তারপর কি বলতো? গ্যালিয়াম। বাট এই জায়গাতে কি আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। হ্যাঁ আছে তো, অ্যালুমিনিয়াম আছে, তার মানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ডান। এরপর একটা উত্তর করো, পর্যায় সারণীর কোন মৌলটি ব্যবহার করে এন টাইপটা তৈরি করা যাবে? বোরন, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম, এগুলা দিয়ে আমরা কি করতে পারি? আমরা পি টাইপ তৈরি করতে পারি। এন টাইপ তৈরি করার জন্য কি ইউজ করতে হয়? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, একটাও কিন্তু এখানে নাই। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আরেকটা আছে বিসমাথ। বিসমাথটাও পঞ্চযোজী, মনে রাখবা। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এই সবগুলো হচ্ছে ত্রিযোজী। ইন্ডিয়ামটাও ত্রিযোজী। ঠিক আছে, মনে থাকবে? তার মানে আরেকটা বেশি মনে রাখবা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর হচ্ছে বিসমাথ। ওকে, সো বিসমাথটা হচ্ছে তোমার এন টাইপের জন্য। তারপর এই জায়গাতে একটা এন টাইপ অর্ধপরিবাহী তৈরিতে অপদ্রব্য কোনটা? এর বাচ্চাদের জিনিস। এন টাইপে কোনটা বলো তো? এন টাইপে কোনটা? এন টাইপের জন্য কোনটা বলো তো? এন টাইপেরটা তো এই জায়গাতে আর্সেনিক, তাই না? আর্সেনিক। ওকে, নাইস। তারপরের প্রশ্ন, এটা উত্তর করো, একটা ডায়োডের আইভি লেকচিতে দেখানো হচ্ছে ডায়োডের গতি ও রোধ কত? গ্রাফ দেখে তুমি উত্তর করো। জাস্ট উপরে ভি এর পরিবর্তন, নিচে আই এর পরিবর্তন। ভি ইকুয়ালস টু আই আর, তাই না? তা আর ইকুয়ালস টু ভি বাই আর, তার মানে ডেল ভি বাই ডেল আই। তাহলে ভি এর পরিবর্তন কতটুকু হয়েছে দেখো তো? ভোল্টেজের পরিবর্তন 0.4 থেকে 0.3, আর আই এর পরিবর্তন 70 থেকে 20, মানে 20 থেকে 70। এত মিলি অ্যাম্পিয়ার, মিলিটা কিন্তু খেয়াল করবা, মিলি লেখা যে, এটা খেয়াল করবা। সেটা তুমি সলভ করো, উত্তর পেয়ে যাবা। উত্তর কি এ আসে? তোমরা এ বললে এই উত্তর, ঠিক আছে? তোমরা যদি বলো এই উত্তর, তাহলে এই উত্তর। এ বলবো, ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই। ওকে, ডান। পরেরটা, এটাও তোমরা করতে পারবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক, উদয় সময় নষ্ট। এখানে দেখো তুমি পারবা, এই যে দেখো তুমি ভোল্টেজের পরিবর্তন বের করতে পারবা দুইটা পয়েন্টের, আর তড়িৎ প্রবাহের পরিবর্তন বের করতে পারবা। কিন্তু আনফরচুনেটলি এখানে হয়তো গ্রাফে ওই ডেটাটা লিখে দেয় নাই, মনে করো প্রশ্নে মনে হয় টাইপ করে নাই। সো আমরা জাস্ট লিখে দিচ্ছি একটা র্যান্ডম ভ্যালু, তুমি করে নিও ম্যাথটা। ওকে, এটার সাথে উত্তর মিলবে না, কারণ এটা আমি লিখে দিছি বানায়। বলো এটা কোনটা সম্মুখ যোগ নির্দেশ করে? দিনাজপুর বোর্ড। সম্মুখ যোগ মানে পিতে হাই এনতে লো, আছে কি? পিতে হাই এনতে লো, তার মানে এক নাম্বারটাতেই তো আছে, এক নাম্বারটাতেই তো আছে পিতে হাই এনতে লো, দেখাই যাচ্ছে, তাই না? দেখাই যাচ্ছে। ওকে, নাইস। পরেরটা উত্তর করো। আমরা কিন্তু সব রকমের প্রশ্ন, আমি আমার ক্লাসে একটা বিশেষ, তোমরা আশা করি খেয়াল করতে পারছো, আমার কাছে সব ধরনের প্রশ্ন চলে আসে। বোর্ডের এমসিকিউ, সিকিউ, জ্ঞানমূলক কোনো ধরনের সব থাকে, ঠিক আছে? বোর্ডের অলমোস্ট সবগুলো এমসিকিউ এখানে আছে। বলো তো নিচের কোনটি কি ডিসিকে এসিতে রূপান্তর করে? কোনটা? ডায়োড। ভেরি নাইস। পরেরটা বলো, নিম্নের কোনটি ডিভাইসটি পরিবর্তন করে একমুখী করে? কোনটা বলো তো? ডায়োড। ডায়োড কিরকম দেখতে? এটা কি? এটা নট গেট। ডায়োড দেখতে কিরকম? ডায়োড দেখতে এরকম, ডায়োড দেখতে এরকম। ওকে, ঠিক আছে। নিচের কোনটি ডায়োড রিভার্স বায়াসে আছে? বলো তো রিভার্স বায়াসে কি? পিতে লো, এনতে হাই। এখানে এনতে আছে 0, পিতে আছে -10, তার মানে এটাই তো রিভার্স বায়াসে আছে। এক নাম্বারটাই তো রিভার্স বায়াসে আছে। দেখো পিতে লো আছে, সরি পিতে হাই আছে, এটা তো 0, পিতে হাই আছে, সরি, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস আছে, এটা না। এখানে দেখো তো কি আছে? এনতে আছে প্লাস, পিতে আছে +10, তার মানে এটাও না, এটাও ফরওয়ার্ড বায়াস আছে। এটা দেখো তো এনতে আছে, পিতে আছে 0,
এন তে আছে -10, এটাও ফরওয়ার্ড বায়াস আছে, এটাও না। এখানে এন পি তে আছে 0, এন তে আছে +10, তার মানে এন টাইপে বেশি, মানে এন তে হাই আছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, ওকে, নাইস। তারপরে এটা সর্বশেষ এমসিকিউ আমাদের আজকের ক্লাসের। এই জায়গাতে বলছে ভি নটের আসন্ন মান কত। খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার খুবই পছন্দ হয়েছে। ভি নটের আসন্ন মান কত, ভি নটের মানটা কত বলো তো। এটা ফরওয়ার্ড ব্যাস নাকি রিভার্স ব্যাস? এই সার্কিটটা ফরওয়ার্ড ব্যাস নাকি রিভার্স ব্যাস? ফরওয়ার্ড ব্যাস নাকি রিভার্স ব্যাস? না, আজকের ক্লাসের শেষ এমসিকিউ বলতে ক্লাস শেষ না, কারণ কিছু ম্যাথ তো দেখাবো যেগুলো তোমাদের ইন্টারেস্টিং, হয়তো ওই কনসেপ্টগুলো তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এটা রিভার্স ব্যাস, তার মানে এটা কি ওপেন সার্কিট হিসেবে কাজ করবে বলো তো। এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো এখানে হবে না, কারেন্ট ফ্লো এখানে হবে না, কারেন্ট ফ্লো এখানে হবে না, ওপেন সার্কিট। এখন বলো এই দুই প্রান্তের ভোল্টেজ কত? এদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাইলে এই -10 ভোল্টেজই এখানে চলে আসবে না। দেখো কারেন্ট ফ্লো যদি 0 হয়, একটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ড্রপ কত, আয়ার পরিমাণ ভোল্টেজ ড্রপ, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপই হচ্ছে না, 0 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে এই 0 ভোল্টেজটা এখানে চলে আসবে, এই +10 ভোল্টেজটাই এখানে চলে আসবে। তাহলে এই ভোল্টেজ পার্থক্যটা এখানে কত থাকবে? 10 ভোল্ট থাকবে। এই শূন্য না কিন্তু, উত্তর কিন্তু শূন্য না, 10 ভোল্ট। খুবই গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্ন, যেটা চলতরিৎ পড়লেই তুমি পারবা। কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এই রোধ দিয়ে কোনো ভোল্টেজ পতন বা ভোল্টেজ গেইন হবে না। আয়ার পরিমাণ চেঞ্জ হয় আমরা জানি, সো আই যদি 0 হয়, তার মানে এই জায়গাতে আয়ার পরিমাণ চেঞ্জটাও 0, তার মানে এই 10 ভোল্টই এখানে চলে যাবে, 0 ভোল্টই এখানে চলে যাবে, তার মানে এখানে বিভব পার্থক্য থাকবে 10 ভোল্ট। সুন্দর একটা প্রশ্ন, বলো ক্লিয়ার কিনা সবাই, বুঝছো? সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। আসলে অর্ধেক, পুরো বোর্ডের অর্ধেক মানুষ ভুল করবে, বোর্ডের অর্ধেক মানুষ ভুল করবে। ঠিক আছে, এখন আসো দেখি, আমরা সবগুলো এমসিকিউ দেখা শেষ। এখন বোর্ডের মধ্যে কি কি সৃজনশীল আসছে এটা দেখি। বাচ্চাদের জিনিস, ডোপিং কি বলো, বাচ্চারা পারবা কিনা? তোমরা তো পারবা না, বাচ্চারাও পারবে। ঠিক আছে, তোমরা আরো পারবা না, তোমরা তো পারবাই, বাচ্চারাও পারবে। ঠিক আছে, ডোপিং কি পারবা, প্যারা নাই। তাপমাত্রার সাথে অর্ধপরিবাহী রোধের পরিবর্তন ব্যাখ্যা করা পারবা, অবশ্যই চিত্র মাস্ট, চিত্রটা মাস্ট। এবি অংশের গতীয় রোধক, এটাও বাচ্চাদের জিনিস। দেখো এবি অংশের গতীয় রোধক এমনি নির্ণয় করতে পারবা, ডেল ভি বাই ডেল আই, বাচ্চাদের জিনিস তাই না। ডেল ভিটা কত বলো তো, 0.8 থেকে 0.5 বাদ দিবা, 0.8 থেকে 0.5 বাদ দিবা। আর ডেল আইটা কত বলো তো, 20 থেকে 10 বাদ দিবা, অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে। দেখো এককটা মিলি অ্যাম্পিয়ার, বাচ্চাদের জিনিস না, বাচ্চাদের জিনিস। লেখ চিত্রে এ বি ও সিডি অংশে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের ভিন্নতার কারণ কি ব্যাখ্যা করো। দেখো এ বি অংশটা কি ফরওয়ার্ড বায়াসের অংশ, আর সিডি অংশটা কি বলতো জেনার এডিসি অংশটা কি বলতো রিভার্স বায়াসের অংশ। এখন তুমি ওই যে আমরা যে এক্সপ্লেন করছি ওই কথাগুলো এক্সপ্লেন করবা, যে এখানে কাহিনী কি হয়। এখানে ফরওয়ার্ড বায়াসে থাকে, তুমি ওই চিত্রটা আঁকাবা ফরওয়ার্ড বায়াসের। তারপরে তোমার কারেন্ট ফ্লোটা কেমন হচ্ছে, কেন একটা নির্দিষ্ট ভোল্টেজের পরেই হয়, কেন এই জায়গাতে রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাওয়া যায়, কেন বা ব্রেকডাউন ইফেক্ট পাওয়া যায়, সবগুলো জিনিস ব্যাখ্যা করবা খুব সুন্দর করে। বুঝছো? পারবা না বলো তো? পারবা? কিছু মজার ম্যাথ দেখাবো, একটু ওয়েট করো, 5 থেকে 10 মিনিট লাগবে, একটু ওয়েট করো। পারবা না বলো তো? সিকিউরটা পারবা না? ময়মনসিংহ বোর্ড 2023 ক্লিয়ার না? আমি আবার বলছি, এইবার কিন্তু বোর্ডে ডায়োড থেকে প্রশ্ন আসার চান্স বেশি, কারণ আগের বার ট্রানজিস্টর থেকে আসছে। বলো পারবা না? চিত্র কি মাস্ট? চিত্রটা আঁকা তো তুমি পারো, চিত্রটা দিলে নাম্বারটা একদম ফুললি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এটা দেখো, বর্তনীতে প্রতিটি ডায়োড অভিন্ন, এদের কোনোটির দুই প্রান্তে এত বিভব পার্থক্য সৃষ্টির কারণে এত থেকে এত তড়িৎ প্রবাহ হয়। গ নাম্বার প্রশ্ন, একদম গতীয় রোধক কি, একদম বাচ্চাদের জিনিস বলেই দিছে যে আর ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল আই। দেখো ভোল্টেজের পরিবর্তন 0.6, কারেন্টের পরিবর্তন কত, 150 থেকে 150। বলো তো, একদম ইজি জিনিসটা, 3 নাম্বার পাওয়া গেছে একদম ইজিলি। ন্যান্ড গেট কি, চ্যাপ্টার 3 এর পড়া। ডায়োডের জেনার ক্রিয়া ব্যাখ্যা করো, বলো তো পারবা না? জেনার ক্রিয়া ব্যাখ্যা করতে পারবা না? কি হয় বলো তো, বেশি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করার কারণে ডায়োডটাই ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে অনেক বিপুল পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এটাকে বলা হয় জেনার ইফেক্ট। ওকে, বর্তনীতে D4 যুক্ত অবস্থায় এসিকে ডিসি করা সম্ভব কিনা, এসিকে ডিসি করা সম্ভব কিনা। D4টা যুক্ত অবস্থায়, D4টা সংযুক্ত অবস্থায়, D4টা কি হইলো, ব্রিজ কি আর এসিকে ডিসি করার জন্য D4 ডায়োডটা নষ্ট, D4টা নষ্ট, এটা বলছে এটা নষ্ট। তোমাকে বলছে এই অবস্থায় সম্ভব কিনা, উত্তর হচ্ছে সম্ভব না। পুরা বর্তনী তুমি আসলে ডিসি কে এসি রূপান্তর করতে পারবা না, পুরা বর্তনীটা তুমি আসলে এখানে পারবা না, এখানে অর্ধেক বর্তনী হবে, পুরা বর্তনী আসলে হবে না। কারণ কি দেখো তো, যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তখন আসলে কারেন্টটা যাইতে পারবে না, কারণ এটা তো অলরেডি রিভার্স বায়াসে থাকবে, তাই না? এটা তো অলরেডি রিভার্স বায়াসে থাকবে, তখন কিন্তু কারেন্টটা যাইতে পারবে না, এদিক দিয়ে যাইতে পারবে না, কারণ এই ডায়োডটা তো আগে থেকেই নষ্ট, নষ্ট না থাকলে এই দিক দিয়ে ফ্লো হতো।
তার মানে যখন এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ যাইতে পারবে না, কিন্তু যখন এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ তখন কিন্তু যাইতে পারবে। তখন কিন্তু এটা ফরওয়ার্ড বায়াস এবং এটাও ফরওয়ার্ড বায়াস, তাই না? তখন তোমার কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে চলে যাবে। তার মানে শুধুমাত্র অর্ধেক বর্তনী এই জায়গাতে ট্রান্সফার হবে। বলো পারবা এটা? পারবা? অর্ধেক বর্তনী যে এই জায়গাতে ট্রান্সফার হবে, তোমার আউটপুটটা যে দেখতে, আউটপুটটা অবশ্যই তুমি আঁকাবা, আউটপুটটা যে দেখতে অর্ধেক বর্তনী ট্রান্সফার করলে যেরকম হইতো ওই রকম যে হবে, এই জিনিসটা পারবা সবাই? পারবা? দেখো তোমার ইনপুটটা হবে এইরকম, এটা হচ্ছে তোমার ইনপুট, আউটপুটটা হবে হচ্ছে অর্ধেক বর্তনী, অর্ধেক বর্তনী, পুরাটা হবে না, কারণ এই ডিফোর নষ্ট হওয়ার কারণে যখন ডিফোর দিয়ে যাওয়ার কথা ছিল এটা যাইতে পারবে না। পারবা? পারবা এটা? দেখো এটা তারাই পারবা যাদেরকে এই ব্যাখ্যাটা বুঝছো, যারা এই ব্যাখ্যাটা বুঝছো। যখন এই জায়গাতে ফুল ব্রিজ রেকটিফায়ারটা যখন ব্যাখ্যা করছিলাম যে কখন কোন দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, একবার এই দিক দিয়ে আর একবার ভিন্ন দুইটা ডায়োড দিয়ে ওই দিক দিয়ে, সো যখন একটা ডায়োড নষ্ট তখন আসলে এই দিক দিয়ে যখন যাওয়ার কথা ওই অর্ধেক সাইকেলেরটা যাইতে পারবে না, সো তখন আসলে তোমার কারেন্ট ফ্লোটা হবে না। তার মানে তখন অর্ধেক চিত্রটা তোমার যাইতে পারবে বা অর্ধেক সিগন্যালটা তোমার যাইতে পারবে। বুঝছো? পারবা না এটা? এটা তো ইজি একটা প্রশ্ন। পারবা না সবাই? যারা এটা ব্যাখ্যাটা শিখছো তোমাদের জন্য এটা ডাল ভাত। চিত্রটা আঁকাবা অবশ্যই, ইনপুট সিগন্যাল আউটপুট সিগন্যালের চিত্রটা আঁকাবা মাস্ট। ঠিক আছে? পারবা? পারবা সবাই? ঠিক আছে, পারবা। এরপরেরটা দেখো, এটা কিবোর্ড, এটা হচ্ছে তোমার কিবোর্ড, এটা মধ্যে কি একটা স্কিপ গেল ম্যাথ না? আচ্ছা এটা কিবোর্ড, দেখো তো এটা কোনো একটা বোর্ডে আসছে, ঠিক আছে? এখানে একটা বাল্ব আছে, চিত্রে আবার আগের মতো কি দেয়া বলো তো? এই যে একটা ভোল্টেজ দেওয়া আর তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া, গতি ও রোধক বের করতে বলছে। বলো তো বাচ্চাদের জিনিস না এটা? গ নাম্বার প্রশ্ন। শক্তি ব্যান্ড কি, পি টাইপ অর্ধপরিবাহী, এগুলা গ নাম্বার। তিনটাই বাচ্চাদের প্রশ্ন, তিনটাই বাচ্চাদের প্রশ্ন, তিনটাই বাচ্চাদের প্রশ্ন। বাল্বটি সময় মতো জ্বলতে থাকবে কিনা, সময় মতো জ্বলতে থাকবে এটি সম্ভব করতে হলে D1 D2 সংকেতে কিরূপ পরিবর্তন আনতে হবে। দেখো এটা কিন্তু অনেকটা আমাদের ব্রিজ রেকটিফায়ারের মতো, মনে আছে? ব্রিজ রেকটিফায়ারে কি ছিল? এই দিক দিয়ে ছিল, আমরা এখান থেকে বলছিলাম যে দুইটা কানেকশন এইদিকে এমনে যাবে এমনে যাবে, তার মানে এখান থেকে এমনে গেল আবার এমনে যাবে, তার মানে এখান থেকে এরকম। দেখো এখানে কিন্তু সিমিলারটাই, আমরা এখান থেকে আউটপুট নিচ্ছিলাম, এখানে নিরবিচ্ছিন্ন আউটপুট পাওয়ার জন্য কিন্তু এরকম সার্কিট দিছিলাম। সো এখানে যদি বাল্বটার মধ্যে নিরবিচ্ছিন্ন সার্কিট তুমি পেতে চাও, বাল্বটার মধ্যে নিরবিচ্ছিন্ন সার্কিট যদি তুমি পেতে চাও, যে কোনো একটা পয়েন্টে দাঁড়ায়, তুমি যে কোনো একটা পয়েন্টে দাঁড়ায়, এই পয়েন্টটায় দাঁড়ায় তোমার এই D1 আর D2 কানেকশনটাই চেঞ্জ করতে পারবা, তুমি D1 D2 কানেকশনটা চেঞ্জ করতে পারবা। তাইলে দেখো এখানে এই দিকে ঢুকছে, তাহলে অবশ্যই এখান থেকে এদিক দিয়ে বের হবে। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা হচ্ছে এই যে এখানে তোমার সোর্সটা, এখানে তোমার সোর্সটা, এখানে হচ্ছে তোমার হচ্ছে ওই যে ওই বাল্বটা, সরি এখানে বাল্বটা না, বাল্বটা হচ্ছে ওইখানে। তাহলে এই জায়গা থেকে অবশ্যই তোমার ডায়োড দুইটাকে এইরকম হইতে হবে, 1 আর 2 এর ডিরেকশনই তুমি চেঞ্জ করতে পারবা। দেখো 1 আর 2 এর ডিরেকশনই তুমি চেঞ্জ করতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি, আমি তো করে দিচ্ছি না, সংক্ষেপে দেখাচ্ছি। দেখো তখনই কি তোমার এই মধ্যেটা দিয়ে একদম কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হবে। কখন? যখন ওই ব্রিজ রেকটিফায়ারের মতো এই দিক দিয়ে এইভাবে যাবে, এই দিক দিয়ে এইভাবে যাবে। সো তোমার কাছে যদি সুযোগ থাকে 1 আর 2 এই দুটাকেই চেঞ্জ করা, তাহলে বলো তো কানেকশনটা কেমনে হবে? এখান থেকে শুরু হবে, এইদিকে যাবে, এইদিকে আসবে, দ্যাটস ইট। তখনই তোমার ওই মধ্যেটা দিয়ে সবসময় কারেন্ট ফ্লো হবে। বুঝছো? আঁকাটা যদি বুঝো তাহলে তুমি বুঝে যাবা যে এই 1 আর 2 কে উল্টাইতে হবে জাস্ট সিম্পলি। তারপরে তোমাকে বলছে কেমনে সার্কিটটা বানাইলে সবসময় সার্কিটটার কারেন্ট ফ্লো হবে। তাহলে তোমাকে সার্কিটটা কেমনে বানাইতে হবে বলো তো? সার্কিটটা বানাইতে হবে এরকম ভাবে, সার্কিটটা বানাইতে হবে এরকম ভাবে যে এই জায়গাতে D3 তো এরকম ভাবে থাকলো, কোনো সমস্যা নাই। তোমার এই জায়গাতে D4টা এরকম ভাবে থাকলো, এই দুটাকে তো সরাইতে পারবো না, এটা তো বলেই দিছে। আর এই জায়গাতে এক নাম্বার আর 2 নাম্বারকে আমাদের কানেকশন চেঞ্জ করতে হবে, 1 নাম্বার আর 2 নাম্বারের কানেকশনটাকে উল্টায় দিতে হবে। কেন? কারণ এইরকম কানেকশন দিলেই আমাদের ওই মধ্যের জায়গাটা দিয়ে, এই মধ্যের জায়গাটা দিয়ে সবসময় কারেন্ট ফ্লো হয়, যেটা আমরা দেখে আসছি ব্রিজ রেকটিফায়ারে। এটা মূলত ব্রিজ রেকটিফায়ারের মতো একটা প্রশ্ন। বুঝছো? বুঝতে পারছো? একটা ডায়োড নষ্ট, মনে বড় কষ্ট, হ্যাঁ সিমিলার টাইপ অফ কথাবার্তা। বুঝছো সবাই? তার মানে আমাদের এই জায়গাতে সার্কিটটার কানেকশনটা সবসময় অন রাখতে হলে D1 আর D2 ডিরেকশনটা উল্টায় দিতে হবে। এটা যদি তুমি চিত্র এঁকে বুঝতে চাও যে কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে, সেটা যদি বুঝতে চাও তোমার এটা একটু কঠিন হইতে পারে। জাস্ট মনে রাখবা যেহেতু এটা ব্রিজ রেকটিফায়ারের মতো দেখা যাচ্ছে, এমনে যাবে কানেকশনটা। ঠিক আছে, এখন বোর্ডের আরেকটা ম্যাথ আছে, সামহাও স্লাইডে আসে নাই, আমি হচ্ছে টেস্ট পেপার থেকে একটু দেখে ম্যাথটার উদ্দীপকটা তুলতেছি, দাঁড়াও।
1 মিনিট ওয়েট করো, তারপর আমরা কিছু সুন্দর ম্যাথ করব 2-3টা, তারপরে আজকে ক্লাস ছুটি। একটু ওয়েট করো, আমি চাই তোমাদের কোনো ম্যাথ বাকি না থাকুক। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। কোন বোর্ডে যেন একটা ম্যাথ ছিল, কুমিল্লা বোর্ড মেবি, কুমিল্লা বোর্ডে 22-এ ম্যাথটা আসছিল সামহাও। দাঁড়াও আমি দেখি, দেখে তোমাদের জানাচ্ছি। কাজের সময় না, এখন দেখবা যে তোমার খুঁজে পেতে লেট হবে। না পাইছি, কুমিল্লা বোর্ড 2022-এ এরকম একটা সার্কিট ছিল, যে এখানে একটা এসি সোর্স, এখানে ছিল হচ্ছে তোমার একটা ডায়োড, এখানে ছিল হচ্ছে তোমার আরেকটা ডায়োড, এখানে ছিল হচ্ছে একটা এম আর এন বিন্দু, এম এন। কোনো ম্যাথ দেয় নাই, বেসিক্যালি কোনো ম্যাথ দেয় নাই। এই জায়গায় দিছে তোমার একটা বাতি, এখান থেকে তোমার একটা আউটপুট নিতেছে একটা ভোল্টেজ। এই প্রশ্নটা ছিল। তোমার আরেকটা ডায়োড ছিল, এটা ছিল D1 D2, আরেকটা খোলা ডায়োড ছিল D3, আরেকটা খোলা ডায়োড ছিল D3। গ নাম্বার, খ নাম্বার এই প্রশ্নগুলো একদম বেসিক ছিল। ঘ নাম্বারের প্রশ্ন ছিল হচ্ছে বর্তনীতে D3 ডায়োডটা এমআরএন এর মাঝে কিভাবে স্থাপন করলে তোমার এই জায়গাতে ক্রমান্বয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিভব পাওয়া সম্ভব। প্রশ্নটা বুঝছো? এই যে D3 ডায়োডটা, এটা এখানে কিভাবে স্থাপন করলে এই জায়গাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ম্যাক্সিমাম এবং মিনিমাম ভোল্টেজ পাওয়া সম্ভব, এটা তোমার কাছে ব্যাখ্যা করতে বলছে। উত্তর হচ্ছে যে কোনোভাবে বসাইলেই ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া সম্ভব। এটাই আমরা এখন দেখবো, যে কোনোভাবে বসাইলেই ম্যাক্সিমাম মিনিমাম ভোল্টেজ পাওয়া সম্ভব। আমি প্রথমত বসাইলাম হচ্ছে এরকম ভাবে, মনে করো। তাইলে বলো তো, এখানে যখন পজিটিভ, এখানে যখন নেগেটিভ, তখন এটা কি ফরওয়ার্ড ব্যাস, এটা রিভার্স ব্যাস, এটা অফ, এটাও ফরওয়ার্ড ব্যাস। তার মানে তখন কারেন্ট ফ্লো এই দিক দিয়ে হবে, ইয়েস অর নো? ইয়েস, তখন কারেন্ট ফ্লো এই দিক দিয়ে হবে, তখন কারেন্ট ফ্লো এই দিক দিয়ে হবে, তাই না? কারেন্ট ফ্লো এই দিক দিয়ে হবে। তার মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হলে এই রোধের মধ্যে দিয়ে বিভব পতনও হবে, এবং এই দুই পাশের বিভব পার্থক্যটা আমি পাবো হচ্ছে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। লিখতে পারবে না জিনিসটা গুছে? এখানে বিভব পার্থক্যটা তুমি পাবা সর্বোচ্চ, কারণ এখানেই তো তোমার সবটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। একটা ভোল্টেজ যখন রোধ পাস করে তখনই তো ভোল্টেজ ড্রপ হয়, দুই পাশের বিভব পার্থক্যটা তুমি পাবা সর্বোচ্চ। ইয়েস, পাইছো? পাইছো? তার মানে সর্বোচ্চ ভোল্টেজটা তুমি পাইছো। এখন কারেন্টের ডিরেকশনটা যখন উল্টে গেল, কারেন্টের ডিরেকশনটা যখন উল্টে গেল, মনে করো যে আগে যে দিকে পজিটিভ ছিল, এখন মনে করো ওই দিকে চলে আসলো নেগেটিভ, এই দিকে পজিটিভ, তখন এইটা অ্যাক্টিভ হবে, এটা অফ, এটাও অফ। অফ থাকা মানে কি? এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। অফ থাকা মানে কি? ওপেন সার্কিটের মতো কাজ করবে, তাই না? তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো কি এখন হবে না? এখানে তো একটা ওপেন সার্কিটের মতো কাজ করতেছে, ওপেন সার্কিটের মতো কারেন্ট কাজ করতেছে। কারেন্ট ফ্লো কি হবে? কারেন্ট ফ্লো যদি না হয়, তাহলে একটা রোধের রেসপেক্টে ভোল্টেজ ড্রপ কত হবে? একটা রোধের দুই পাশে ভোল্টেজ চেঞ্জ হয় আয়ার পরিমাণ। কারেন্ট ফ্লো যদি না হয়, ভোল্টেজ চেঞ্জ হবে না। তার মানে এই জায়গাতে বিভব পার্থক্যটা কত পাবো? এই ভোল্টেজ, এই রোধের দুই পাশে 0 ভোল্ট, যেটাকে আমরা হচ্ছে মিনিমাম ভোল্টেজ। তার মানে ম্যাক্সিমাম মিনিমাম ভোল্টেজ দুটোই আমরা পাচ্ছি। এইভাবে কানেকশন দেওয়ার কারণে ম্যাক্সিমাম ভোল্টেজও পাচ্ছি, মিনিমাম ভোল্টেজটাও পাচ্ছি, যেটা হচ্ছে 0 ভোল্ট। এই রোধের দুই পাশে 0 ভোল্ট বিভব পার্থক্য তখন পাচ্ছি, কারণ কারেন্ট ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো যদি না হয়, কারেন্ট ফ্লো যদি 0 হয়, একটা রোধের দুই পাশের বিভব পার্থক্য হয় আয়ার পরিমাণ, তার মানে এখানে আয়ারের মানটাও 0 হবে। ক্লিয়ার? এখন এইটা, এই সেম জিনিসটা তুমি যদি ডায়োডটাকে উল্টাভাবে কানেকশন দিতা, তাইলেও সত্য হইতো। তুমি যদি ডায়োডটাকে এইভাবে কানেকশন না দিয়ে এইভাবে কানেকশন দিতা, তাইলেও একই ঘটনা ঘটতো। দেখো, এখন যদি তোমার এদিকে নেগেটিভ হয়, এদিকে পজিটিভ হয়, তখন এইটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অফ, তখন কিন্তু তুমি নেগেটিভ হাফ সাইকেলে সর্বোচ্চ ভোল্টেজটা পাচ্ছ, কারণ কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো, কারেন্ট ফ্লো হচ্ছে, এটা অন, এটা অন, কারেন্ট ফ্লো হচ্ছে, এই জায়গাতে বিভব পতন হচ্ছে, তুমি সর্বোচ্চ ভোল্টেজ পাচ্ছ। এবং পজিটিভ হাফ সাইকেল আসলে কারেন্ট ফ্লো হবে না, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তখন কিন্তু এটা অন, এটা অফ, এটা অফ। এটা অফ হইলে এখানে ওপেন সার্কিট, ওপেন সার্কিট হলে কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো না হলে একটা রোধের দুই পাশে বিভব পার্থক্য আসলে 0 ভোল্ট হয়, তখন তুমি আসলে মিনিমাম ভোল্টেজটা পাচ্ছ। তার মানে তুমি এই ডায়োডটা যেভাবেই কানেকশন দাও, তুমি আসলে সর্বোচ্চ বিভব এবং সর্বনিম্ন বিভব পাচ্ছ। সো এটা টেস্ট পেপারে ভুল উত্তর দেওয়া, টেস্ট পেপারে শুধু একটা উত্তর দেওয়া। টেস্ট পেপারে শুধু দেওয়া হচ্ছে যে ডায়োডটাকে যদি আমি এইভাবে কানেকশন দেই, ডায়োডটাকে যদি আমি এইভাবে কানেকশন দেই, যে এখানে এইভাবে কানেকশন দেই, তবে এখানে সর্বনিম্ন সর্বোচ্চ পাওয়া যায়। এটা সত্য না, উল্টোভাবে কানেকশন দিলেও সেম জিনিসটাই পাবা। ঠিক আছে? পুরোটা ব্যাখ্যা করতে হবে তোমাকে, যে এইভাবে কানেকশন দিলে যখন এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, তখন আমি সর্বোচ্চ ভোল্টেজ পাই, যখন এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, তখন আমি মিনিমাম ভোল্টেজ পাই। আর উল্টাভাবে কানেকশন দিলে যখন এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, তখন আমি সর্বোচ্চ ভোল্টেজ পাই,
যখন এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ তখন আমি মিনিমাম ভোল্টেজ পাই। বলো সুন্দর করে লিখতে পারবা না বলো তো? পারবা? সো এতটুকু পর্যন্ত পড়লে আমাদের এইচএসসি পর্যন্ত সব কনসেপ্ট ক্লিয়ার। আমাদের আর 10 মিনিট সময় লাগবে, কয়েকটা ম্যাথ করবো, জাস্ট দেখাবো কয়েকটা ম্যাথ। এতটুকু পর্যন্ত পড়লে আমাদের সকল কনসেপ্ট ক্লিয়ার এইচএসসি পর্যন্ত। ওকে ওকে ঠিক আছে। এখন জাস্ট আমাদের চলতরিতের কনসেপ্ট লাগবে, সার্কিট বরাবর হাঁটা শিখা লাগবে। বলো আমি যদি লিখে দেই এটা জার্মেনিয়ামের ডায়োড, কারেন্ট প্রবাহ কত, কি করবা? খুবই সিম্পল। এখানে কারেন্ট প্রবাহ বের করতে চাইলে ভোল্টেজ কত 15.7, এর থেকে বিয়োগ হবে কত, এটাকে তুমি একটা এইরকম ব্যাটারি হিসেবে ট্রিট করবা, এরকম একটা ব্যাটারি হিসেবে ট্রিট করবা। কত ব্যাটারি বলো তো এখানে কত? এটা জার্মেনিয়াম যেহেতু তার মানে 0.3, তার মানে 0.3 বিয়োগ হবে। তারপর কত রোধ? 5 ওহম। যদিও বা আমি এমনি করি না, আমি এমনি করা প্রিফারও করি না, বাট তোমাদের দেখাইলাম আর কি, এমনি তুমি করতে পারবা। আমি এমনি করা প্রিফার করি না। এটা জার্মেনিয়াম, ঠিক আছে, এটা জার্মেনিয়াম, ঠিক আছে, এটা জার্মেনিয়াম। আমি এমনি করা প্রিফার করি না, সব যে কোনো ম্যাথ এমনি করা প্রিফার করি। প্রথমত দেখবা এটা ফরওয়ার্ড ব্যাস কিনা। ইয়েস ফরওয়ার্ড ব্যাস, পিতে হাই এনতে লো, ফরওয়ার্ড ব্যাস, ইয়েস ফরওয়ার্ড ব্যাস, নো প্রবলেম। তারপরে তুমি জাস্ট একটা কেভিএল লুপ আঁকাবা, এখান থেকে একটা কেভিএল লুপ পুরোটা দিয়ে চলবা। তার মানে এই ভিএ পয়েন্ট থেকে তুমি যদি এই দিক বরাবর আসো প্লাস 15.7, তারপর মাইনাস, দেখো এটা মানে কি, এখানে একটা ব্যাটারি চিন্তা করবা এরকম ভাবে, প্রিতে পজিটিভ এনতে নেগেটিভ এরকম। ব্যাটারিটা কত 0.3 এর, মাইনাস এদিক দিয়ে তো কারেন্ট ফ্লো হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো এলে রোদের মধ্যে ব্যাটারি ভোল্টেজ কতটুকু ড্রপ হয়, একটা রোদের দুই পাশে আয়ার পরিমাণ, তার মানে 5 পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তুমি চলে আসলা ভি এ পয়েন্টে, এটা কাটা, এখান থেকে আয়ের রাশিমালাটা একই আসবে, 15.7 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 5, একই জিনিস আসবে। বাট আমি প্রিফার করি এটা, প্রথমটা প্রিফার করি যেন জীবনে ভুল না হয়। ওকে ঠিক আছে, পারবা? ঠিক আছে। সো প্রথম উত্তরটা পেয়ে গেছো। সেম ম্যাটটা যদি ডায়োডটা এরকম দেয়া থাকতো তাহলে কি বলতো, আগেই চোখ অফ করে কি ম্যাথ করে ফেলতা বলতো? সেম ম্যাটটা দেয়া, বাট ডায়োডটা এরকম ভাবে দেয়া, উল্টাভাবে দেয়া, ঠিক আছে, ডায়োডটা উল্টাভাবে দেয়া, তাহলে বলতো চোখ অফ করে কি ম্যাথ করে ফেলতা? বলো চোখ অফ করে কি ম্যাথ করে ফেলতা, উত্তর বের করে ফেলতা আগেরটার মতো? না, এখানে কারেন্ট ফ্লোই হবে না। এখানে কারেন্ট ফ্লোটা কত বলো তো? কারেন্ট ফ্লোটা এখানে 0, এটা রিভার্স বায়াস আছে। ওকে সিম্পল জিনিসপত্র, ঠিক আছে, নাইস। এরপরটা দেখো দুইটা ডায়োড সিরিজে আছে, সিলিকন ডায়োড, তার মানে এটার ভোল্টেজ কত 0.7, এটার ভোল্টেজ কত 0.7। কারেন্টটা পজিটিভ প্রান্ত থেকে বের হবে, নেগেটিভ প্রান্ত দিয়ে এসে প্রবেশ করবে। সো এটার যে কারেন্ট প্রবাহটা, এটা কেমনে ভাবা দেখো, তুমি এখান থেকে একটা কেভিএল এর কথা মনে মনে চিন্তা করলেও দেখো 5 প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, দেখো পিতে পজিটিভ এনতে নেগেটিভ, চিন্তা করো। এখান থেকে তুমি যদি হাইটা যাও 5 প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে 0.7, মাইনাস হচ্ছে 0.7, ঠিক আছে, রোধ দিয়ে ভাগ করো, তুমি হচ্ছে কি পেয়ে যাবে বলো তো? কারেন্ট প্রবাহটা পেয়ে যাবে। বুঝছো? পাইছো? ক্লিয়ার? ভি কত এনে বলতে, ভি মানে ভোল্টেজ বোঝাচ্ছে। এই বাচ্চা, এই কই থেকে আসছো? ভি মানে ভোল্টেজ বোঝাচ্ছে। ভি কত এনে মানে কি? ভি মানে ভোল্টেজ বোঝাচ্ছে, ব্যাটারির ভোল্টেজ। ওকে ক্লিয়ার? বুঝছো এটা সবাই? কিছু না দিলে কি 0.7 দিয়ে করবো? এই আগেই বলে আসছি, কিছু না দিলে ওপেন সার্কিট হিসেবে, মানে আমরা শর্ট সার্কিট হিসেবে চিন্তা করবো। 0.7ও ধরবো না, 0.3ও ধরবো না। কিছু দেয়া নাই মানে এটা আদর্শ আছে, শর্ট সার্কিট চিন্তা করবো, শর্ট সার্কিট। ওকে করে আসছি কিন্তু একটু আগে, কিছু দেয়া নাই মানে শর্ট সার্কিট, এটার উত্তর বের করো। একটা ডায়োড আছে, তার মানে প্রথমে চেক করো এটা ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস, চেক করো। পিতে হাই এনতে লো, দেখো পিতে হাই এনতে লো, ফরওয়ার্ড বায়াস আছে, কোনো সমস্যা নেই, কারেন্ট ফ্লো পাবো, ঠিক আছে। সো কারেন্ট ফ্লোটা বের করো। তুমি জাস্ট সিম্পল এখান থেকে হাইটা এখানে যাও, প্লাস 10 ভোল্ট থেকে শুরু করতেছো, কারেন্ট ফ্লোর দিকে যাচ্ছে, এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? আয়ার পরিমাণ, তার মানে 4i। এখানে কতটুকু ড্রপ হবে? সিলিকন যেহেতু 0.7 ড্রপ হবে, এখানে কতটুকু ড্রপ হবে? 3i পরিমাণ। ওকে চলে আসছো তুমি -5 ভোল্ট পয়েন্টে, তাহলে তোমার কারেন্ট ফ্লোটা তুমি কত পাবা? 10 - 5 - 0.7 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 4 + 3, তাই না? 4 + 3, এতটুকু তোমার উত্তর হয়ে যাবে। বলো পারছো? ভাই শর্টকাট শিখান। এই এর থেকে শর্টকাট কি হয়? সার্কিট বরাবর হাঁটবা, তোমার তো একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করা ছাড়া তো এটা কোনো শর্টকাট নাই। কেভিএল তো একটা মানে অ্যাপ্লাই করতে হবে কারেন্ট ফ্লোটা বের করার জন্য। বলো তো এরকম সার্কিট দেখলে ঘাবড়ায় যাবা নাকি একদম প্রো হয়ে যাবা? বলো তো একদম প্রো না তোমরা? ওকে একদম প্রো না তোমরা? বলো তো একদম প্রো না? ঠিক আছে, ডান।
একদম প্রো হইলে এর পরেরটা করো, আর 3টা সার্কিট আছে, 3টা করে আজকে ছুটি। এইটা করো, এটা একটু কনসেপচুয়াল, এটা একটু কনসেপচুয়াল, খেয়াল করো। এখানে একটা জার্মেনিয়াম আছে, ঠিক আছে, কি আছে, জার্মেনিয়াম, তার মানে এটার বিভব পার্থক্য কত, 0.3 ভোল্ট, এটার কত, 0.7 ভোল্ট। এখন এই জায়গাতে ভোল্টেজ পয়েন্টে, এই পয়েন্টে ভোল্টেজটা কত থাকবে, এটা হচ্ছে মূল কথা, মেইন কথা। দেখো তুমি যদি একটা কেভিএল অ্যাপ্লাই করো, সিম্পল কেভিএল বা একটা সার্কিট বরাবর হাঁটো, এখানে +12 আছে, তুমি যদি এই দিক দিয়ে হাইটা আসো, -0.3 ড্রপ হবে, কারণ এটা একটা ব্যাটারি, যেটা হচ্ছে দেখতে এইরকম, পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ, যেটার মান হচ্ছে 0.3, আর এইটার ব্যাটারির মান হচ্ছে 0.7। তুমি যদি এই দিক দিয়ে হাইটা আসো, তাহলে এখানের ভোল্টেজটা কত, এখানের ভোল্টেজ আসে 11.7, তাই না, 11.7 ভোল্টেজ হয়, রাইট, ইয়েস ইয়েস, 11.7 ভোল্ট হয় যদি তুমি এই দিক দিয়ে হাইটে আসো। যদি এই দিক দিয়ে হাইটে আসো তাহলে 11.3 ভোল্টেজ হয়। এখন তুমি কোনটা মাইনা নিবা, কোনটা মাইনা নিবা? এখানে মানামানির কোনো কিছু নাই, খুবই সুন্দর করে চিন্তা করো। এই দিক দিয়ে কম ভোল্টেজ আছে, তাহলে তুমি কম ভোল্টেজ, যেদিক দিয়ে লস কম হচ্ছে ওই দিক দিয়ে তুমি যাবা। সো ওই দিক দিয়ে তুমি যাওয়ার কারণে এটা 11.7 ভোল্টেজ হইল। এখন দেখো তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এখানে 12, এখানে 11.7, দুই প্রান্তের বিভব পার্থক্য 0.3। 0.3 থেকে সিলিকন অ্যাক্টিভ হয়, সিলিকন অ্যাক্টিভ হওয়ার জন্য মিনিমাম ভোল্টেজ লাগে 0.7, এর বেশি হইলে কারেন্ট ফ্লো হয় সিলিকন দিয়ে, তার মানে এটা অ্যাক্টিভই হবে না, এটা আসলে একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, এটা অ্যাক্টিভই হবে না, বুঝছো? অ্যাক্টিভ হবে হচ্ছে জার্মেনিয়ামটা, ক্লিয়ার? জার্মেনিয়ামটা অ্যাক্টিভ হবে, কারণ কম ভোল্টেজ দিয়ে তুমি এখানে যে বিভব পার্থক্যটা পাচ্ছ, এতটুকু বিভব পার্থক্য জার্মেনিয়াম অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু সিলিকনটা অ্যাক্টিভ হবে না, সিলিকনটা অ্যাক্টিভ হবে না। সো এইরকম যদি প্যারালালি সিলিকন আর জার্মেনিয়াম থাকে, তখন তোমাকে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যে এখানে জার্মেনিয়াম অ্যাক্টিভ হবে, সিলিকন অ্যাক্টিভ হবে না। সো এখন তুমি কারেন্ট প্রবাহ বের করো, এখানে এইরকম চিহ্ন থাকা মানে আসলে 0 ভোল্ট বা গ্রাউন্ড, তাহলে তোমার এখানে কারেন্ট ফ্লো হয়ে যাবে হচ্ছে 12 মাইনাস, তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, 12 থেকে শুরু করছো, +12 মাইনাস 0.3, এই জায়গাতে মাইনাস আইআর মানে 5 কিলোভোল্ট ইন্টু আই, এই কষ্ট হচ্ছে তোমার 0 ভোল্ট। সো এখান থেকে তুমি আয়ের ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারবা যে 12 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 5 কিলো। পারছো? ক্লিয়ার? ক্লিয়ার বলো তো সবাই, ক্লিয়ার কি না? ক্লিয়ার হলে পরেরটা করো। এখানে সবগুলাই সিলিকন, সো এখানে কোনটা অ্যাক্টিভ হবে কোনটা অফ হবে এগুলো নিয়ে কোনো প্যারা নেই, সবগুলো যেহেতু সিলিকন, এখানেও 0.7 ড্রপ হবে, এখানেও 0.7, এখানেও 0.7, সবগুলাই অ্যাক্টিভ হবে, কারণ ফরওয়ার্ড বায়াস, এখানে হাই ভোল্টেজ, এখানে লো ভোল্টেজ, 16 আর এদিকে 12। এখানে ব্যাটারিটা এরকমভাবে চিন্তা করবো যে পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ, পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ, এখানেও সেম, পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ, এরকমভাবে ব্যাটারিটা চিন্তা করবো যেটা 0.7 ভোল্টের। এখন তুমি জাস্ট নর্মাল একটা কেভিএল লাগো, দেখো +16 থেকে শুরু করতেছো, সার্কিট বরাবর হাঁটো, এখানে লস হচ্ছে কত, -0.7, এদিক দিয়ে যাও বা এদিক দিয়ে যাও, যে কোনো দিক দিয়ে গেলে লস হচ্ছে কত বলো তো, -0.7। মনে করো তুমি এই দিক দিয়ে গেছো, এই পয়েন্টে আসছো, এখন এখানে কতটুকু লস হবে, যদি এদিক দিয়ে কারেন্ট ফ্লো হয় আই, এখানে লস হবে হচ্ছে 4.7 কিলো ইন্টু আই, এই কষ্ট তোমার কত ভোল্ট, 12 ভোল্ট, বুঝছো? এখান থেকে আই বের করবা, কত আসবে বলো তো, 16 মাইনাস 12 মাইনাস 0.7 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 4.7 কিলো। ওকে, পারছো? একজন বলে মেশ অ্যানালাইসিস, মেশ কই থেকে আসলো, নর্মাল সার্কিট বরাবর হাঁটছি, নর্মাল কেভিএল, নর্মাল কেভিএল, নর্মাল কেভিএল। লাস্টের ম্যাথ, আজকের ক্লাসের লাস্টের ম্যাথ, বলো তো কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, পিতে হাই, এনতে লো, তার মানে এটা অ্যাক্টিভ, এটা অফ, তার মানে এটা এই ব্রাঞ্চ পুরোটা কাটা, এটা তোমার কোনো হিসাবেই আসবে না। তাহলে এখন কারেন্ট বের করা তো বাচ্চাদের জিনিস, কারেন্ট বের করা বাচ্চাদের জিনিস। নর্মালি কি হয়ে যাবে বলো তো, 6 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট, কারণ কি এটা তোমার ট্রিট হবে এরকম ভাবে, পিতে পিতে পজিটিভ প্রান্তটা, এনতে নেগেটিভ প্রান্তটা, এরকম একটা ব্যাটারি হিসেবে চিন্তা করবো, 0.7 ভোল্টের। কতগুলো রোধ আছে, 130 আর হচ্ছে 120, দ্যাটস ইট। পারছো? এই হচ্ছে আজকের ক্লাস, অ্যান্ড আমাদের ডায়োড একদম পারফেক্টলি ডান। বলো ডায়োড একদম পারফেক্টলি ডান কিয়া? এই ছিল আজকের ক্লাস, অ্যান্ড আমাদের ডায়োড একদম পানির মতো ক্লিয়ার। আগামী ক্লাসে, আগামীকালকে আমরা ট্রানজিস্টর একদম প্রখরলি পড়ে ফেলবো, ঠিক আছে? একদম প্রোলি পড়ে ফেলবো ট্রানজিস্টর, ঠিক আছে? সো ট্রানজিস্টরের যত ম্যাথ আছে, কিছু ট্রিক্স শিখাবো ট্রানজিস্টরের ম্যাথ করানোর ক্ষেত্রে, এগুলো মনে রাখবা, জীবনে কোনো সার্কিটে ভুল হবে না। ফিউচারে যায় যখন ইউনিভার্সিটি ইলেকট্রনিক্সের কোর্স করবা, ওইখানেও ট্রানজিস্টরের ম্যাথ তোমার ভুল হবে না, ঠিক আছে? ভুল হওয়ার কোনো চান্সই নেই, এরকম কিছু ট্রিক্স তোমাদের শেখাবো।
সো কালকের ক্লাসে আমাদের ট্রানজিস্টর ফুল শেষ হয়ে যাবে অ্যান্ড আমাদের পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। সো কালকের ক্লাসটাও 2 ঘন্টা এর মতোই হবে, 2 ঘন্টার মতোই হবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের সবটা অধ্যায় একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। সো ভালো থেকো সবাই, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার আগামীকালকে। এর আগেই আশা করবো ক্যামেরাটা ঠিক হয়ে যাবে, দোয়া কইরো। সকালে আমি নিয়ে যাবো বসুন্ধরায়, দেখা যাক ঠিক হয় কিনা। সো ভালো থেকো সবাই, অ্যান্ড এই তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। অ্যান্ড অবশ্যই ক্লাসগুলো যারা করতেছো সবগুলা ক্লাস আমার গ্রুপ বা যে কোনো গ্রুপে জানাও তোমাদের কেমন লাগতেছে, পারফেক্টলি অধ্যায়টা শেষ করতে পারতেছো কিনা, ঠিক আছে? সো আজকের মতো বিদায়, টাটা। বলো সবাই, বলো সবাই, বলো আগে আগে সবার কাছ থেকে ফিডব্যাক নিই যে ডায়োড একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা, তারপর যাচ্ছি। ডায়োড একদম পানির মতো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার বলো, সবাই ক্লিয়ার বলো যদি ক্লিয়ার হয়। ক্লিয়ার, একদম ক্লিয়ার, ওকে, জোসভাবে ক্লিয়ার, ঠিক আছে, ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার, ডান ডান ডান। টাটা তাহলে আজকের মতো গুড নাইট। গুড নাইট, কালকে আবার দেখা হবে।